সাথে আমরা জয়েন্টলি পেয়েছি এমপাওয়ার T1D যে গ্রুপ। এমপাওয়ার T1D সম্পর্কে সকলের হয়তো ধারণা নেই। এমপাওয়ার T1D একটা অল ইন্ডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বিভিন্ন টাইপ 1 সারা ভারতবর্ষের বিভিন্ন টাইপ 1 সাপোর্ট গ্রুপদের একসাথে করে আমাদের কিছু মানুষের কিছু আমাদের বন্ধুদের অলরেডি অভিজ্ঞতা হয়েছে। কারণ আমরা কানপুরে গেছিলাম, কানপুরে যে টাই আপ কনক্লেভ হয়েছিল তারও একটা বড় পার্ট হচ্ছে এমপাওয়ার T1D। এমপাওয়ার T1D তারা চেষ্টা করছে সাপোর্ট গ্রুপদের মধ্যে একটা নেটওয়ার্কিং তৈরি করা এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সাপোর্ট গ্রুপে সবচেয়ে ছোট যে বন্ধুটা আমাদের সাথে আছে তার বয়স মাত্র 2 বছর 1 মাস, দুর্গাপুর থেকে। এবং তাকেও আমরা পেয়েছি কিন্তু এই নেটওয়ার্কের থ্রু দিয়ে কিভাবে তার একজন রিলেটিভ তিনি থাকেন সিঙ্গাপুরে, তিনি কোনোভাবে পুনের একটা সাপোর্ট গ্রুপের সাথে যোগাযোগ করতে পেরেছিলেন। সেই পুনের সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে আমার সাথে কন্ট্যাক্ট করা হয়, নিয়ে আমি বললাম ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিন। তারপর উনি আমার সাথে যোগাযোগ করেন এবং তার সূত্রে তাদের যে রিলেটিভ দুর্গাপুরে, তার নাম যুবরাজ আমাদের এখন আজকে সবচেয়ে ছোট বন্ধু আমাদের সাথে সাপোর্ট গ্রুপে আছে। ও দুর্গাপুরে থাকে, আসতে পারেনি আজকেও, যাওয়ার সম্ভব হয়নি, ভার্চুয়ালি থাকবে বলেছে। তো এমপাওয়ার T1D আমাদের ডেফিনেটলি আমাদের একটা ভীষণভাবে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছে, যেখানে আমরা একে অন্যের সাথে কানেক্টেড। এবং অনেকেই জানা আছে যে গত 11ই জানুয়ারি যেটা আমরা পালন করলাম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইপ 1 ডায়াবেটিস অ্যাওয়ারনেস ডে। কেন 11ই জানুয়ারি সেই ব্যাখ্যাটা আমি আরেকবার বলে দিই ছোট্ট করে। সেটা হচ্ছে 11ই জানুয়ারি 1922 সালের 11ই জানুয়ারি প্রথম কোনো মানুষকে ইনসুলিন দেওয়া হয়েছিল। তার নাম হচ্ছে লিওনার্দো থমসন। কানাডার টরেন্টো ইউনিভার্সিটির 4 জন গবেষকের টিম এই ইনসুলিন আবিষ্কার করেন 1922 সালে। বহু বছরের পরিশ্রমের ফলে এটা হয়েছিল। সেখানে সেই ইনসুলিনটাকে এক্সট্রাক্ট করা হয়েছিল কুকুরের প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটাকে এক্সট্রাক্ট করে সেটাকে পিউরিফাই করে সেটা মানুষের শরীরে প্রথম দেওয়া হয়েছিল 11ই জানুয়ারি 1922 সালে। যাকে দেওয়া হয়েছিল তার নাম লিওনার্দো থমসন। আমি মনে করি যে আমাদের যে ভার্চুয়াল টাইপ 1 স্কুল আছে তাদের 4টে হাউস আছে এই 4 জন ডিসকভারের নামে, এবং আমরা বেস্ট হাউসকে একটা পুরস্কার দিই, তার নাম হচ্ছে লিওনার্দো থমসন অ্যাওয়ার্ড। তো লিওনার্দো থমসনকে 11ই জানুয়ারি ইনসুলিন দেওয়া হয়েছিল। তার আগে অবধি টাইপ 1 মানে ছিল হচ্ছে অবধারিত মৃত্যু। কেন অবধারিত মৃত্যু? কারণ তার আগে ট্রিটমেন্ট ছিল টাইপ 1 এর কার্বোহাইড্রেট ছাড়া সমস্ত ডায়েট। কার্বোহাইড্রেট ছাড়া কিন্তু আমরা খুব বাঁচতে পারবো না, কার্বোহাইড্রেট আমাদের চাই, সেগুলো কোমল ডিটেলস আরো বলবে। তো কার্বোহাইড্রেট ছাড়া বাঁচতে পারবো না, তো ন্যাচারালি আমরা বাঁচতাম না। তাহলে 11ই জানুয়ারি 1922 আগে ছিল টাইপ 1 মানে হচ্ছে ডেথ সেন্টেন্স। আদালতে বলে না ডেথ সেন্টেন্স, টিল ডেথ, সেরকম ব্যাপার ছিল। তো 11ই জানুয়ারি টাইপ 1দের বেঁচে থাকার লাইসেন্স চলে এসেছে। সেই দিনটাকে আমরা টাইপ 1দের উদ্দেশ্যে ডেডিকেট করার প্রপোজাল দিয়েছিলাম এবং এমপাওয়ার T1D সম্পূর্ণভাবে আমাদের সাপোর্ট করছে এবং আমরা আশা করছি ইতিমধ্যে এমপাওয়ার T1Dর সাথে মিলে আমরা একটা কমিটিও বানিয়েছি। সারা ভারতবর্ষে বিভিন্ন সাপোর্ট গ্রুপের মেম্বার ওখানে আছে। আমাদের ইচ্ছা বা আমাদের চেষ্টা থাকবে ওটা আগামী বছর এটাকে গ্লোবালি নিয়ে যাওয়া, সারা পৃথিবীর বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করে তাদের রেকগনিশন নিয়ে এটা আমরা সারা পৃথিবীব্যাপী আগামী বছর যাতে এটা পালন করা হয়। কারণ আমাদের দেশে বা সারা পৃথিবীতে টাইপ 1দের সম্পর্কে সচেতনতার ভীষণ অভাব আছে। এই সচেতনতার অভাবটাকে ওভারকাম করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর একটা উদ্যোগ আমরা জানি, এখানে অনেকেই আছে যারা ওকে পার্টিসিপেট করে। আমরা নাটকও, ছোট নাটক, আমাদের নাটকের দল আছে, নাটক করি আমরা। নাটকে যারা অভিনয় করে, পামেলা হচ্ছে নাটকের ডিরেক্টর, আমাদের ডিএ টিমের পক্ষ থেকে স্ক্রিপ্ট লেখা, আমরা সকলে মিলে অভিনয় করার চেষ্টা করি, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি যাতে টাইপ 1 সম্পর্কে মিথগুলো সমাজে ভাঙতে পারে। এত কিছু কথা বলছি একটাই কারণে, তাদের জন্য, টাইপ 1 বন্ধুদের জন্য, তাদের নিজেদেরকে ভালো থাকতে হবে। আমরা কি করতে পারি? আমরা অপরচুনিটি দিতে পারি, এডুকেশন দিতে পারি, আমরা বাকি যা সাপোর্ট দরকার, ইনসুলিন, গ্লুকোমিটার স্ট্রিপ, সেটা সাপোর্ট দিতে পারি, কিন্তু তাকে নিজেকে জানতে হবে।
এডুকেশন ছাড়া কিন্তু টাইপ 1 ম্যানেজমেন্ট সম্ভব নয়। এই এডুকেশন কিন্তু সেই মাস্টার ডিগ্রি, গ্র্যাজুয়েশন ডিগ্রির সাথে কোনো সম্পর্ক নেই। এই এডুকেশন সামথিং ডিফারেন্ট মানে প্রতিদিন আমি কিভাবে ম্যানেজ করব, সেই ম্যানেজ করা সেই শিক্ষাটা দরকার। এবং সেই প্রতিদিনের ম্যানেজমেন্টের শিক্ষার ক্ষেত্রে কার্বোহাইড্রেট কাউন্টিং ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এর সাথে আমার ইনসুলিন ডোজ সরাসরি সম্পর্কিত। আরেকটা জিনিস দরকার কি হচ্ছে মনিটরিং। এই মনিটরিং নিয়ে আমরা আমাদের এখান থেকে আমাদের ডের পক্ষ থেকে একটা প্রজেক্ট লঞ্চ করেছি অলরেডি, যার নাম দোস্ত ওয়ান। সেটা শুধু আমাদের বন্ধুদের জন্য না, সারা ভারতবর্ষে সকলের জন্য যে প্রজেক্টটা লঞ্চ করেছি তার নাম হচ্ছে দোস্ত ওয়ান, যেখানে আমরা মাত্র 2 টাকা দামে স্ট্রিপ দেবো। 2 টাকা দামে ম্যাক্সিমাম 100টা স্ট্রিপ দেব, এবং কোয়ার্টারলি HbA1c করার জন্য আমরা ম্যাক্সিমাম 150 টাকা সাবসিডি দেব। এই প্রজেক্টে থাকার জন্য যেটা করতে হবে, কোয়ার্টারলি HbA1c করতে হবে, SMBG রেগুলার মেনটেন করতে হবে। এবং সেখানে আমরা চেষ্টা করছি, আমরা একটু হোল্ডে রেখেছি প্রজেক্টটাকে, কারণ আমরা একটা দুটো ডিসকাশন চলছে। একটা অ্যাপের সাথে আমাদের IISc ব্যাঙ্গালোর একটা অ্যাপ তৈরি করছে, তার সাথে আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি যাতে ওই রিয়েল টাইম আমরা ওই মানে গ্লুকোমিটারের রিডিংটা ওখানে চলে আসতে পারে, যাতে সুবিধা হবে টু ম্যানেজ আওয়ার ফ্রেন্ডস। সেটার জন্য একটু সময় লাগছে, এটা নিয়ে আমাদের ডেমোটা এই সপ্তাহেই হবে। চেষ্টা করবো আমরা আমাদের রিকোয়ারমেন্টগুলোকে মানে ফুলফিল করানো। তো এই জন্য আমরা একটা হোল্ডে রেখেছি। দোস্ত ওয়ান আমার মনে হয় দোস্ত ওয়ান টাইপ 1 ম্যানেজমেন্টের জন্য আমাদের একটা বড় চেষ্টা, যেখানে দাঁড়িয়ে অ্যাফোর্ডেবিলিটিটাকে অনেকটা চেষ্টা করেছি অ্যাড্রেস করার। মাত্র 2 টাকা দামে আমরা স্ট্রিপ দেবো, বাকিটা আমরা সাবসিডি দেবো, বাকি টাকাটা আমরা সাবসিডি দেবো। তো দোস্ত ওয়ানের এনরোলমেন্টও যারা করা হয়নি এখন অবধি, তাদের করে ফেলবেন মধুর সাথে যোগাযোগ করে নিয়ে। আমি এখন প্রোগ্রাম শুরু করার আগেই যেটা করবো একটু, সেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট সৌমিক গোস্বামী, উনি বাইরে আছেন, কিন্তু আমাদের সাথে আমাদের শুভেচ্ছা জানাবেন। এবং ডাক্তার অমিত দে, আমি একটু ওনাকে ভিডিও কলে ধরছি। হ্যালো, হ্যাঁ আমি এটা স্পিকারে রেখেছি, আমি অডিয়েন্সের দিকে করছি। আপনার কাছ থেকে শোনার পরে আমরা শুরু করবো প্রোগ্রামটা। হ্যাঁ, বাংলা ইংলিশ বেশি হলেই ভালো হয়। আমি তো দেখতে পাচ্ছি বেশ কয়েকজন এসেছে, সেখানে আমি নিজে থাকতে পারলে হয়তো খুব ভালো লাগতো। তো বলার এটাই যে এই 1 বছর ধরে, আগামী 1 বছর আমাদের চেষ্টা হবে টাইপ 1 ডায়াবেটিস অ্যাওয়ারনেস নিয়ে আরো বেশি করে কাজ করা। এবং ওই জানুয়ারির একটি বিশেষ দিন 11 জানুয়ারি আমরা হয়তো টাইপ 1 ডায়াবেটিস অ্যাওয়ারনেস দিবস, এটা গ্লোবালি আমাদের চেষ্টা থাকবে যে সেটাকে সবার মধ্যে স্বীকৃতি আনা, সেটাকে উদযাপন করা। তারই একটা পদক্ষেপ হিসেবে আজকের বোধহয় এই ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছে এমপাওয়ারের সাথে। তো যারা এসছো তারা আমার মনে হয় সবাই তারা উপকৃত হবে। আমি নিজে আজকে থাকতে পারলাম না, পরে যে অনুষ্ঠান চেষ্টা করবো যদি সামনাসামনি সবার সাথে ইন্টারাক্ট করতে পারি তাহলে তো আরো ভালো হবে। ঠিক আছে, আজকের প্রোগ্রাম কমল আছে আমাদের সাথে, এই যে কমল যে ওয়ার্কশপ নেবে। Okay, so I'm mentally there, I'm not there physically. So all the best. Please go ahead. Please go ahead. Sure, sir. Sure. থ্যাংক ইউ। আমি দেখছি ডাক্তার অমিত একটা লাইন ঢুকে কিনা একবার, তারপরে আমরা শুরু করবো। না, ফোন হচ্ছে না, তাহলে আমরা ওনাকে পরে কানেক্ট করবো। আমি
আর সময় নষ্ট করবো না, শতবিশাকে ইনভাইট করছি। শতবিশা আমাদের টাইপ 1 সাপোর্ট গ্রুপের একজন স্ট্রং মেম্বার, আমাদের বহুদিনকার T1D বন্ধু। ও নিজের সম্পর্কে ছোট্ট বলে নিয়ে কোমলকে ইন্ট্রোডিউস করবে এবং প্রোগ্রাম শুরু করবে। ওকে, আপনারা নিশ্চয়ই প্রোগ্রামটাকে এনজয় বলছি, মানে এডুকেশনাল দিক থেকে এনজয় করবেন। থ্যাংক ইউ। গুড ইভিনিং সবাইকে। আমি শতবিশা চৌধুরী। 2016-এ আমার ডায়াগনোসিস হয়, সো ইট উইল বি 10 ইয়ার্স দিস ইয়ার। আজকে সব টাইপ 1 ফ্রেন্ডসদের, কেয়ার গিভার্স যারা আছে তাদেরকে আমি ইন্ট্রোডিউস করবো মিস কোমল শ্রীবাস্তবার সাথে। শি ইজ আ সিনিয়র ডায়েটিশিয়ান। She will be guiding us throughout this event today. ওনার ব্যাপারে যদি বলি ছোট করে একটুখানি, she is a certified pediatric dietitian from IJMPI New Delhi, certified diabetes educator recognized by IDF Australia, certified early nutrition specialist recognized by Ludwig Maximilian University Germany. She has her lifetime membership from Indian Dietetic Association. She has her publications in case control study on macronutrients intake of children with autism spectrum disorder research, autism and diet, an insight approach in book that is emerging trends in the diagnosis and intervention of neurodevelopmental disorders, 2019. Study on comparison of anthropometrics of autism spectrum disorder in children with normal children, volumes 5, issue 6, 2016. Does diagnostic test scores predict eating problem in children with autism spectrum disorder? From International Journal of Innovative Medicine and Health Sciences, volume 5, 2015. MNT in Childhood Obesity in Day Periodical Update for Dietitians, 2023. She also took part in various poster presentations and state and national levels. She was also invited as speakers in various seminars, conferences and webinars, and today she is here with us to guide us through carb counting and Bolasik so that we can learn more from it. Thank you. Thank you, everyone. So, without wasting much of time, এবার আমি স্টার্ট করব, ঠিক আছে? কারণ কি শিখতে হবে, টাইম ইজ নট দ্য ব্যারিয়ার। আমাদেরকে টাইম দিলেও আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? এবার স্টার্টিং এ আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে তোমাদেরকে আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, ঠিক আছে? মানে আমি বলে যাচ্ছি তোমরা শুনছো সেটা কিন্তু হবে না, তোমাদেরকে বলতে হবে, আমি শুনবো, আমি বললে তোমাদেরকে শুনতে হবে, ঠিক আছে? তো প্রথমে যেটা আমি জানতে চাই, সবাই এখানে আমরা জানি টাইপ 1 দিয়ে বাচ্চারা আছে, ফ্যামিলি মেম্বার, আপনারা নিশ্চয়ই ফ্যামিলি মেম্বার আর আপনারাও পেশেন্ট। না, ফ্যামিলি মেম্বার, কারা কারা ফ্যামিলি মেম্বার আছে একটু হাত তুলো। ওকে, তো যে কোশ্চেন গুলো করছি সেটা কিন্তু সবার জন্যই আছে, কিন্তু হাত তুলে আনসার দিতে হবে, কোরাস আনসার আমি চাই না, নাহলে শিখবো না। প্রথম কথা, টাইপ 1 ডিএম আর টাইপ 2 ডিএম এর মধ্যে তফাৎটা কি? টাইপ 1 ডায়াবেটিস itself a autoimmune disease যেখানে প্যানক্রিয়াসের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স তার বিটা যে সেল থাকে সেখান থেকে ইনসুলিন সিক্রেশন একদমই হয় না, যার জন্য টাইপ 1 ডায়াবেটিস হয়। আর টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিন সেন্সিটিভিটি, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে টাইপ 2 ডায়াবেটিস হয়। সেখানে ইনসুলিন সিক্রেশন হয় কিন্তু মানে মাত্রাধিক পরিমাণে হয়, আবার অনেকের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকে যে টাইপ 2 ডায়াবেটিস ক্ষেত্রে কিন্তু মানে ইনসুলিন মানে দিতেও হয় অনেক ক্ষেত্রে, ওটা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিয়ে অনেক সময় কন্ট্রোল করা যায়, কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে টাইপ 2 তে ওটা তখন ইনসুলিন দিতে হয়। তুমি বলো, তুমি বলো, বলো কি তফাৎ, তোমার কি মনে হয় যে কারণটা কি, যে আমি ইনসুলিন নিচ্ছি ও ইনসুলিন নিচ্ছে না, এই জিনিসটা কি? টাইপ 1 টাইপ 2 জিনিসটা কি? তুমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলো, অত ডিটেইলসে করতে হবে। আমাদের যেমন টাইপ 1 ডায়াবেটিস
ইনসুলিন উৎপন্ন হয় তবে টাইপ 1 ব্রেন ইনসুলিন উৎপন্ন হয় কিন্তু ওটা তাড়াতাড়ি সেরে যায়, কিন্তু টাইপ 1 ডায়াবেটিস তাড়াতাড়ি সারে না, ওকে ইনসুলিন দিয়ে থাকতে হবে। ওকে, তার মানে টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন হচ্ছে না, হচ্ছে না? তুমি বলো হচ্ছে কি হচ্ছে না? টাইপ 1 এ হচ্ছে না। সবাই একমত? पेरेंट्स हिंदी बंगाली आप क्या समझेंगी मैडम? आप বাংলা বাংলা বল, আপনার কি মনে? বসে বলুন, বসে বলুন। টাইপ 2 ডায়াবেটিসে প্যানক্রিয়াস থেকে বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরণ হয়, মানে ইনসুলিন সিক্রেশন হয়। আর টাইপ 1 এর ক্ষেত্রে বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয় না, যার ফলে আমাদের বাইরে থেকে ইনসুলিন দিতে হয়। ভেরি গুড, একদম ঠিক কথা। মানে মোটামুটি সবাই জানে যে টাইপ 1 এ ইনসুলিন সিক্রেশন ইজ 1%, 2%, 3% or 0%? কারেক্ট, কারেক্ট। তো সেক্ষেত্রে কি করতে হচ্ছে, যেহেতু ইনসুলিন সিক্রেশন হচ্ছে না, তো আমরা কি করছি, বাইরে থেকে আমরা ইনসুলিন দিচ্ছি। কিন্তু ইনসুলিন আমি কিসের জন্য দিচ্ছি? সুগারটা কন্ট্রোল রাখতে। ভেরি গুড। আগে দিয়ে সেই জন্য ঠিক আছে দুবার হয়ে গেছে। তো এখন অবধি আমরা জানি ডাস্টার দিয়ে মোছা যাবে তো? ইনসুলিন এটা যদি না হয় তখন এটা টাইপ 1 হয়, আর এটা যদি হয় বা কম হয় তখন এটা টাইপ 2 হয়। এবার এটাতে আমরা আউটসাইড থেকে কি দিচ্ছি? ইনসুলিন। এন্ড আপনি বললেন ইনসুলিন, কে বললেন? হ্যাঁ, আপনি বললেন ইনসুলিন আমরা কেন দিচ্ছি? ওয়াই? আমাদের শরীর থেকে সুগারটা ইনসুলিন ক্ষরণ হয় না। হ্যাঁ, বলুন। আমাদের শরীর থেকে ইনসুলিন ক্ষরণ হয় না বলে তাই আমরা বাইরে থেকে ঠিক আছে, আমরা বাইরে থেকে আউটসাইড থেকে দিচ্ছি, কিন্তু কিসের জন্য দিচ্ছি? তার মানে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল রাখতে। কন্ট্রোল অর নরমাল, ঠিক আছে? এবার তার মানে যদি ইনসুলিন না থাকে, আমাদের ব্লাড সুগারটা ইজ অলওয়েজ অন আ হাই সাইড। সুগার কোথা থেকে আসছে? কার্বোহাইড্রেট। ভেরি গুড। সবাই কি একমত? কার্বোহাইড্রেট থেকে আসছে। স্যার আপনি বলুন, সুগার কোথা থেকে আসছে? জানেন না? আপনি আসুন এদিকে। এখানে খালি জায়গা হলে না একটু এগিয়ে আসুন, তাহলে সুবিধে হবে। আপনিও আসুন, আপনিও এই তো হ্যাঁ। চেয়ার আছে। ও চেয়ারও আছে, হ্যাঁ চেয়ার আছে। আমরা যাই খাচ্ছি সেখান থেকে আমরা খাচ্ছি ফর এনার্জি। ভেরি গুড। আর কিসের জন্য খাচ্ছি? আমি তো টেস্টের জন্যও খাই, ফুচকা খাই না, খাই, এটা তো মুখের রুচির জন্য। তারপরে বলো কি কি খাই আমরা, আর কেন খাই? আগে এটা বলো। টু সার্ভাইভ। টু সার্ভাইভ। সার্ভাইভ করার জন্য আমাদের কি কি লাগবে? খাবার লাগবে, খাবারের মধ্যে কি কি লাগবে? কার্বোহাইড্রেট লাগবে, প্রোটিন লাগবে, ফ্যাট লাগবে, সবই লাগবে। এবার কেন আমরা যে বলছি যে সুগারের জন্য আমাদেরকে ইনসুলিন লাগবে, প্রোটিন আর ফ্যাটের জন্য ইনসুলিন লাগবে না, কেন? কারণ কার্বোহাইড্রেটের মধ্যে শর্করা থাকে, ওগুলোর মধ্যে শর্করা থাকে না। এটা কি সবাই মানছে? প্রোটিন সিনথেসিস করতে ইনসুলিন লাগে। প্রোটিন, ইনসুলিন ইটসেলফ ইজ প্রোটিনিয়াস ইন নেচার। তার মানে হয়তো ডিরেক্টলি আপনার হয়তো অসুবিধা হবে না, কিন্তু যারা খুব একটা ভেজিটেরিয়ান ডায়েটে থাকে, আর দুধ বা দুধের ভেজ আছে কিন্তু আমি দুধ খাই না, আমি ছানা খাই না, এসব কিন্তু প্রোটিন সোর্স। এবার যদি বডিতে প্রোটিন না থাকে, তার মানে কি হবে? কার্বোহাইড্রেট তো আমি যতই খেয়ে নিই, কিন্তু প্রোটিন না থাকলে আমার তো ইনসুলিন, আমি ইন জেনারেল পপুলেশনে বলছি, ইনসুলিন তো ঠিকঠাক হবে না, সেখানে তো কিছু একটা ডিফেক্ট থাকবেই থাকবে। তো আমাদের বডিতে যে কটা হরমোনস আছে, ইনসুলিন ইজ অলসো হরমোন, তো ওই
হরমোনগুলো সব প্রোটিনেশন নেচার। এবার ডায়েটে যদি প্রোটিন ডেফিসিট থাকে আপনি দেখবেন প্যারামিটার গুলো হেবায় থাকবে। তো ইন দ্যাট কনটেক্সট আমরা যখন ইনসুলিনের কথা বলি আমাদের মাথায় কিন্তু সব সময় কার্বোহাইড্রেট আসে, কিন্তু উই শুড নট ফরগেট ফ্যাট অ্যান্ড প্রোটিন অলসো। কারণ কি, আমি যদি বেশি কার্বোহাইড্রেট খাই, এবার আমি জানি সুগারটাকে কন্ট্রোল করার জন্য ইনসুলিন লাগছে, এবার আমি ইনসুলিন একটা ডোজ দিচ্ছি, কিন্তু আমি ডায়েটটা যদি না কন্ট্রোল করি তখন কি হবে? আমি তো ইনসুলিন দিচ্ছি সুগার কন্ট্রোল করার জন্য, কিন্তু যদি আমি ডায়েটটাই না কন্ট্রোল করি তখন কি হবে? তার মানে যখন সুগার বাড়ছে আমার এইদিকে সাইমালটেনিয়াসলি কি বাড়ছে? ঠিক আছে, তার মানে আমাকে কার্বোহাইড্রেট একটা লেভেলে রাখতে হবে, কিন্তু তার মানে এইটা নয় আমি কিন্তু প্রোটিন আর ফ্যাটের সাথে কম্প্রোমাইজ করবো। নো, প্রোটিনটাও তো আমাকে ব্যালেন্স করে দিতে হবে, ফ্যাটটাও ডেফিনেটলি দরকার। আজকালের যুগে নিউ জেনারেশন কি বলে, বাবা আমি ফ্যাট খাবো না, ঘি খাবো না, বেশি তেল দেওয়া খাবার খাবো না, সেদ্ধ খাবো। দিস ইজ অল রং হ্যাবিট, রং প্র্যাকটিস। কারণ কি, একটু ডিভিয়েট হচ্ছি, যেহেতু আমরা কার্বোহাইড্রেট নিয়ে কথা বলছি, আমাদের বডিতে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস হয়। ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে কি হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এভরিবডি এগ্রিজ উইথ হিম? আপনি বলুন কি হয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস? আমরা যখন অ্যাড দেখি কমপ্ল্যান हॉर्लिक्स से, इसमें इतना प्रोटीन है, मेरा बेटा लंबा हो गया, शक्तिशाली हो गया। দুধের অ্যাড এখন আছে না? এখন অনেক শুনছি আমি স্পটিফাইতে দুধের অ্যাড, মাদার ডেয়ারি দুধের অ্যাড, प्रोटीन है, ये है, वो है, सुना है तो? तो the reason is, the background is যে যখন আমরা খাচ্ছি, ঠিক আছে, আমরা একটা প্লেট যখন সাজাচ্ছি ওর মধ্যে কি থাকে? দুপুরে কি খেয়েছো তুমি বলো, জোরে বলবে। ডাল খেলো, ডাল মানে কি সোর্স হলো ডালটা? প্রোটিন, ভেরি গুড। তার সাথে কি খেলে? ডিম সেদ্ধ। ডাল আর ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ কি হলো? প্রোটিন। আর কি খেলে? সবজি ছিল, সবজি কি হলো? কার্বোহাইড্রেট, ভেরি গুড। আর স্যালাড খেলে, স্যালাডের কি সোর্স কি আছে স্যালাডের মধ্যে? আর ভাত খেলে, সো देयर इज अ प्रॉब्लम। ডালের মধ্যে ডেফিনেটলি প্রোটিন আছে, কিন্তু এবার আমরা ডিভাইড করব খাবারটাকে। প্লেট, প্লেট কি হচ্ছে? যেটা আমরা খাচ্ছি। ও কি খেয়েছে আজকে? রাইস। রাইসে কি আছে? কার্বোহাইড্রেট, ভেরি গুড। ডাল খেলো, ডালে কি আছে? প্রোটিন, প্রোটিন, ভেরি গুড। ইংলিশে লিখছি আমি, বাংলা লিখতে পারি না, বলতে পারি। ঠিক আছে, কি খেলে তুমি? আর ডিম সেদ্ধ, তার মানে বয়েলড এগ। কি আছে এটাতে? প্রোটিন, ভেজিটেবলস, ভেজিস। কি আছে এটাতে? কার্বোহাইড্রেট। আর কি? স্যালাড। স্যালাডে কি ছিল? কি আছে স্যালাডে? সবাই বলো, জোরে বলো। কার্বোহাইড্রেট। This is partially wrong, this is correct, this is wrong. ভেজিটেবলস এ অয়েল আছে, দ্যাট মিন্স ওর মধ্যে ফ্যাট একটু আছে। I'm just talking about basic nutrients. আমরা সেদ্ধ খাবার খাইতে কোনোদিন বলি না। Fat is a base for cooking. Sure. এই জায়গাটাতে ভুল কেন আছে? ভেজিসের মধ্যে দুটো ভ্যারাইটি হয়, একটা হয় ভেজ এ এন্ড ভেজ বি। এটাতে সব কটা লিফি ভেজিটেবলস পড়ে, আর এটাতে ইজ মিনিমাম কার্বোহাইড্রেট। তার মানে সবজিতে কার্বোহাইড্রেট নেই। যে সবজিতে কার্বোহাইড্রেট হচ্ছে সেটা হচ্ছে
আলু, স্টার্চ, কচু। তার মানে যদি এই দুটো সবজি বাদে যে কোনো সবজি ধরুন, গাজরও আছে, কিন্তু দ্য অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট ইজ ভেরি ভেরি মিনিমাল। আমরা কি শুধু শুধু গাজরের তরকারি খাই? গাজর কিসের সাথে মিক্স করে খাই? কুমড়ো, হ্যাঁ কুমড়ো দিয়ে খাওয়া হয়, মিক্স ভেজ করে খাওয়া হয়, মাছের ঝোলে দেওয়া হয়, যখন আমরা ঝিঙেও দিচ্ছি, পটলও দিচ্ছি, লাউও দিচ্ছি, চিকেন স্টু বা চিকেনে যখন করছি তখনও আমরা ওর মধ্যে গাজর দিচ্ছি। কিন্তু যখন আমরা একটা গাজর দিচ্ছি, ইট ইজ ইভেনলি স্প্রেডিং, ছড়িয়ে যাচ্ছে সবার খাবারের মধ্যে। কারণ কি আমরা সব সময় বলি ডায়াবেটিক ডায়েট বলে কিচ্ছু হয় না, যেটা ও খাচ্ছে সেটা আমাকেও খেতে হবে। বেশি আলু আমার জন্যও ভালো নয়, বেশি নুন আমার জন্যও ভালো নয়, মিষ্টি যেমন ওর জন্য খারাপ, আমার জন্য অতটাই খারাপ। তো সেক্ষেত্রে there is something called balanced diet for each one of us. There is nothing called a diabetic diet. ও রান্নাটা আলাদা করো, ভুল একদম করবেন না। যেটা আপনার বাড়ির রান্না আছে ওই খাবে। একটা দুটো আলুর টুকরো খেলে শরীরে কিচ্ছু ক্ষতি হবে না, কিন্তু আপনার জন্য যদি আলুর পরোটা খারাপ, ওর জন্যও খারাপ, যেটা ওর জন্য খারাপ সেটা আপনার জন্যও খারাপ। There is nothing called separate diet. এইবার যেখানে লোকে ভুল ধরে, ডালের মধ্যে প্রোটিনের সাথে কার্বোহাইড্রেটও অনেকটা আছে। ফর এক্সাম্পল 30 গ্রাম যে কোনো ডাল যদি আমরা নিই, এর মধ্যে 18 গ্রাম কার্বোহাইড্রেট আছে। কিন্তু রাজমা চানা এগুলোতে ডাল বা ডাল থেকে তৈরি খাবার সব কটা আমি ধরছি, আপনি মসুর ডাল বলুন, অড়হর ডাল বলুন, মুগ ডাল বলুন, ছোলা বলুন, রাজমা বলুন। কারণ কি যখন ডায়েটিশিয়ান ডায়েট চার্ট বানাতে বসে, ও বলে আমি তো রাজমা খাবো না, কি ও ডায়েট চার্টে লিখবে ছোলা খাবে? ও বললো আমি মুগ ডাল খাবো না, ও ডায়েট চার্টে কি লিখবে মসুর ডাল খাবে? আমাদের একটা এখানে আই ক্যান শেয়ার আফটারওয়ার্ডস উইথ কল্পনা দি আর মধু ম্যাম, ওরা শেয়ার করতে পারবে। আমাদের খুব ভালো একটা গাইডলাইন্স আছে বা একটা বই আছে, যেটা যদি প্রিন্ট করা যায় খুব ভালো হয়। 100 গ্রাম সিরিয়ালস, 100 গ্রাম পালসেসে কত কি ক্যালোরি প্রোটিন আছে, সে অনুযায়ী ব্যালেন্স করলে আপনাদের সুবিধে হবে। তার মানে এইবার থেকে যদি আপনি ভাবুন আপনি ভাতটা কমাচ্ছেন কিন্তু ডাল বেশি খেয়ে নিচ্ছেন, ব্যাপারটা তো একই দাঁড়াচ্ছে। এবার আপনি বলছেন ভাতটা তো অত কম খাচ্ছি, আমি রুটি দিচ্ছি ওকে, ভাত তো বন্ধই করে দিয়েছি মেয়ে বা ছেলে, সুগার কেন বাড়ছে? আমরা রিকল নিই। আচ্ছা বলুন তো কি কি খাওয়াচ্ছেন? আমাদের স্ট্যান্ডার্ডাইজ বাটিগুলো আছে, কি কি খাওয়াচ্ছেন বলুন তো? যখন রিকল নিই তখন দাঁড়ায় কোথায়? সেদ্ধ খাওয়াচ্ছে, নাম্বার 1 ভুল। সেকেন্ড, এইরকম এক কয়েকটা খাবার খাওয়াচ্ছে যেখানে কার্বোহাইড্রেট প্রচুর বেশি আছে। এবার 30 গ্রাম চালে বা সিরিয়াল মানে আমরা যে কোনো সিরিয়াল, আনাজ, সর্ষে দানা বোধহয় বলা হয় বাংলায়, হ্যাঁ সর্ষে দানা না, হ্যাঁ সর্ষে দানা বলা হয়, ঠিকই বলছি। তার মানে যদি আমরা 30 গ্রাম ধরি, 30 গ্রাম চাল বা 30 গ্রাম আটা বা 30 গ্রাম সুজি বা 30 গ্রাম ওটস, আর কি কি আনাজ হয় বলো? এক খাবার বলো, ম্যাগি, আর বলো ডালিয়া, ময়দা, ওটস, ব্রেড और চিড়ে, ভেরি গুড, মুড়ি, খই, সব আমাদের আনাজের মধ্যে পড়ছে। হ্যাঁ সর্ষে, সিরিয়াল, আমরা হিন্दी में अनाज बोलते हैं ना। Oh, okay. No, not that vegetables. Hindi ka अनाज. Okay, I'll come to us. সর্ষে দানা. Okay. So when we talk about, মানে যখন আমরা বলি 30 গ্রাম চাল, এবার 30 গ্রাম চালে জানো কতটা কার্বোহাইড্রেট আছে? 24 গ্রাম। কতটা তফাৎ আছে বলো তো? 30 গ্রাম ডালে 18 আছে, আর ভাতে বা সিরিয়ালসে আপনার 24 গ্রাম, নিয়ার টু, ভেরি মাচ নিয়ার টু রাইট। তার মানে
মিনিমাল অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট থাকে। তো সেক্ষেত্রে যদি কেউ বলে জুসে প্রোটিন আছে, জুস কোথা থেকে তৈরি হয়? ফ্রুটস থেকে। তো ফ্রুটসে কোনোদিন প্রোটিন থাকে না, নেগলিজিবল থাকে। So that is not a source of protein, that is a source of vitamins and minerals. সেজন্য আমরা বলি সবজি বেশি করে খেতে হবে, কারণ কি সেখান থেকে ভাইটামিনস আর মিনারেলস পাওয়া যায়। কিন্তু যদি আমি একটা পেশেন্টকে বলি আপনি ভাত বেশি করে খেতে হবে, তার মানে কি হবে? সুগারটা শুধু বাড়বে। তো আমাদের যখন কন্ট্রোল করতে হবে এবার প্লেটে। এবার স্যালাডের মধ্যে একদমই কার্বোহাইড্রেট নেই। উনি খেয়েছেন গাজর অল্প একটু, তার সাথে শসা মিক্স করে। নিশ্চয়ই উনি 100 গ্রামের গাজর খাননি, তার মানে মেবি হাফ গাজর আর একটা শসা বা হাফ শসা, কত আর কার্বোহাইড্রেট হবে ওটাতে? এটা তার মানে আপনাদের ভুল ধারণা যে সবজির মধ্যে কার্বোহাইড্রেট আছে, স্যালাডের মধ্যে কার্বোহাইড্রেট আছে আর এটা সুগার বাড়াবে। নো। ম্যাডাম একটা কোশ্চেন করলেন ওর মধ্যে ফ্যাট আছে, তাই তো ম্যাডাম? এবার ফ্যাট নিশ্চয়ই আছে। ফ্যাট কোন কোন খাবারে আছে? সেটা হচ্ছে অয়েল, তেল। তেল ইটসেলফ চোখে দেখছি আমরা ফ্যাট, কিন্তু ইম্পর্টেন্ট ঘি, ভেরি ইম্পর্টেন্ট। কেউ কি এখানে বলতে পারে যে ঘি ইজ ব্যাড ফর হেলথ? নো নো, আমি বলছি ইট ইজ ব্যাড ফর হেলথ। কেন ব্যাড ফর হেলথ? এনিথিং, যদি কিছু খাবার আপনি এক্সেস অ্যামাউন্টে খান, ডেফিনেটলি ব্যাড ফর হেলথ। বাটার, কিন্তু বাই ডিফল্ট আমি বলবো বাটার ইজ নট গুড ফর হেলথ। বাটারের মধ্যে অনেকটা ট্রান্স ফ্যাটস থাকে যেটা শরীরের জন্য খারাপ। মাঝে সাঝে অবশ্যই আপনি স্যান্ডউইচের মধ্যে লাগিয়ে খান বা ব্রেডের বাটার লাগিয়ে খান, ওকে গুড। ডেইলি বেসিসে কিন্তু খাওয়া উচিত নয়। যদি আপনি ডেইলি ব্রেড খেতে চান, আমি বলবো অল্প একটু ঘিতে ব্রেডটাকে সেঁকে নিন, তারপরে পেপার পাউডার দিয়ে খান, টেস্টও পাবেন আর আপনি ভালো থাকবেন। বাটার ইজ নট গুড ফর হেলথ। কম পরিমাণে ইউ ক্যান হ্যাভ, occasionally you can have, but not on daily basis. তো এইবার যখন আমরা প্লেটের কথা বলছি, তার মানে কার্বোহাইড্রেট, সিরিয়ালসে আপনার 80% কার্বোহাইড্রেট থাকে। তার মানে 30 গ্রামে 24, মানে অনেকটা। 30 গ্রাম মানে কতটুকু হয়? তার মধ্যে 24 গ্রাম কার্বোহাইড্রেট আছে। ওখানে দেখা আছে 30 গ্রাম চাল। হ্যাঁ, দেখা পাই, দেখিনি এটা। তারপরে পালসেস বা ডাল যেটা বলি, সেখানে 60%। এবার আপনি কিন্তু ডাল খাচ্ছেন না, কিন্তু ধোকার পর ধোকার তরকারি খেয়ে যাচ্ছেন। বড়ি, ডালের বড়ি, হ্যাঁ, ওটা কিন্তু ডাল। পাপাড। আমি তো এইটুকুই খেয়েছি, কেন আমার সুগার বাড়ছে? আমি তো ভাত তো এত কম খেয়েছি। আপনি দেখুন আপনি এটা কতটা খেয়েছেন। নেক্সট হচ্ছে আপনার যেখানে কার্বোহাইড্রেট আছে সেটা হচ্ছে দুধ বা দুধ থেকে তৈরি খাবার। তার মানে আমি কিন্তু 1 লিটার দুধ খাচ্ছি, 100 ml দুধে 4 গ্রাম কার্বোহাইড্রেট হয়। 1 লিটারে কত হবে বলুন তো ম্যাডাম? আপনি ক্যালকুলেট করুন না। 100 ml দুধে 4 গ্রাম কার্বোহাইড্রেট আছে, কেউ কি বলতে পারে? তার মানে 40 গ্রাম কার্বোহাইড্রেট আমি সারাদিনে বাচ্চাকে এমনি খাইয়ে দিলাম, তারপরে আমি বলছি সুগার কেন বাড়ছে? আমাকে আগে জানতে হবে কোন কোন খাবারের মধ্যে কার্বোহাইড্রেট আছে। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফ্রুটসে প্রায় 8 গ্রাম আমরা বলি, 8 to 10 ধরি 100 গ্রামসে। তার মানে যখন আমরা কার্বোহাইড্রেট কাউন্টিং করছি, আমাদের এই 4টে খাবারটাকে কন্ট্রোলে রাখতে হবে। এটা কিন্তু আপনাদের জন্য না, আমাদের জন্য। বেশি আমি যদি ভাত খাই, রুটি খাই, সিরিয়ালস খাই, আমি কিন্তু মোটা হয়ে যাব। বেশি ডাল আমার দরকার নেই, আমার ক্যালোরিজ অনুযায়ী যতটা দরকার আমার ততটাই খাওয়া উচিত। दूध বা दूधের জিনিস, যেহেতু বাচ্চা আছে নাই, मेरा बच्चा तो सिर्फ दूध ही पीता है मैडम, सारा दिन 1 लीटर दूध गाय का पी जाता है। কার ক্ষতি করেছে?
बच्चे ही क्षति करছি। 1 साल का बच्चा 2 साल का बच्चा 1 लीटर दूध पिएगा ही क्यों? আমরা তো 6 মাসের পর খাবার স্টার্ট করি বাচ্চাদের, খিচুড়ি খাওয়াই, সুজি খাওয়াই, ফল খাওয়াই। 1 লিটার দুধ কোথায় যাবে ওইটুকু পেটে? আর যদি 1 লিটার দুধ পেটে যায়, খাবার কোথায় যাবে? আবার খাবে ওই বাচ্চাটা, হিসু করবে, খিদে পাবে, দুধ খাওয়াবে, ও বমি করলেও জোর করে খাওয়াবে। এটা হয়, ইট ইজ কোয়াইট অবভিয়াস। কেন তারপরে মা বলবে আমি তো মা, না খাইয়ে কি করে ছাড়বো? আরে আপনি তো ক্ষতি করছেন বাচ্চা। ওইসব জায়গাটাকে বুঝতে হবে, বোঝাতে হবে। আর ফল অবশ্যই খেতে পারেন, কিন্তু কতটা খেতে হবে সেটা খুব উচিত জানা আমাদের। এখান অব্দি পরিষ্কার? কারণ এরপরে আমি প্র্যাকটিক্যালে মুভ করবো। এবার আমরা সোর্সেস অফ কার্বোহাইড্রেট করে নিলাম। এবার কার্বোহাইড্রেটের মধ্যেই যদি আছি আমরা, এইটা যদি আনাজ হল, সরি সিরিয়ালস হলো, শস্যের দানা, শস্য, ডাল হলো, দুধ হলো, ফল হলো, এছাড়াও অনেক ধরনের কার্বোহাইড্রেট অ্যাভেলেবেল আছে। বলুন তো? কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম, আর ওর মধ্যে চকলেট কি থাকে যেটা আমরা বলি যে কার্বোহাইড্রেট আছে? কি ফর্মে কার্বোহাইড্রেট থাকে? ভেরি গুড। চিনি, গুড়, মোলাসেস, এইসব মানে এই মোলাসেস ইজ সামথিং নিউ, আমরা খুব একটা ইউজ করি, ওটাও কিন্তু কার্বোহাইড্রেট। যখন সুগার ফল করে, ডক্টর কি বলেছে দিয়েছেন আপনাদেরকে? মিষ্টি, চিনি, চিনির জল, গ্লুকন-ডি, ফলের রস, এইসবও কিন্তু কার্বোহাইড্রেট। কিন্তু এর মধ্যে যে কার্বোহাইড্রেট আছে খুব সিম্পলিফাইড ফর্মে থাকে। সিম্পলিফাইড ফর্মে থাকার ক্ষেত্রে কি হয়? খুব তাড়াতাড়ি সুগার স্পাইক হবে। যদি কারো ডাউট থাকে বল, তাহলে আমি আগে মুভ করব। অমিত বুঝেছিস? অর্ণব, বিশাল, আমেলা মোটামুটি ইন্টারাক্ট তো করছে ওরা। সৌমিলি বুঝতে পেরেছো? বেবি বুঝেছিস তো? মনে বুঝতে না পারলে ঠিক আছে, এবার মুভ করি। আপনি বোধহয় ওই প্রোগ্রামেও ছিলেন না? সেপ্টেম্বর মাসে যেটা, হ্যাঁ আপনার মুখটা চেনা চেনা লাগে। ছিল আচ্ছা, এইবার তোমরা কিভাবে ডায়েটটা ফলো করো বলো তো আমাকে সারাদিনে। কেউ একজন বলো তো। তুমি বলো। হ্যাঁ, সকাল থেকে উঠে কি কি করো, কি খাও, কোন ক্লাসে পড়ো, কোথায় বাড়ি, সব বলো। নাম বলো। সুজয়া, সুজয়া, সুজয়া ভৌমিক। আচ্ছা, আমি যাদবপুর থেকে এসেছি। করছো এখন? না, কি করছো এখন তাহলে? কিছু করছি না, বাড়িতে আছি। বয়স কত তোমার? 21। ওকে, তো গ্রাজুয়েশন করেছো, 12 করেছো? না, ওকে, ঠিক আছে। তো তুমি যে বাড়িতে থাকো, তুমি কিভাবে মানে সারাদিন নিজেটাকে ম্যানেজ করো আমি বলো? কি খাও সেটা বলো। সকালে ঘুম থেকে কটায় ওঠো বলো? সকালবেলা উঠি, কটায়? কোনো সময় 7টায়, কোনো সময় 6টায়, ঠিক নেই। প্রথম খাবার কি খাও? প্রথমে আমি উঠে মানে ইয়ে করে খাই। কি খাস সুজয়া বল, সকালে উঠে কি খাস? সকালবেলা উঠে চা খাই, একটা বিস্কুট দিয়ে, তারপর রুটি। 1 মিনিট, বিস্কিটে কি আছে? Next. সবাইকে জিজ্ঞেস করবো আমি, অ্যাক্টিভ থাকবে বলো। তারপর মাঝখানে কিছু হয় না, তারপর রুটি। তুমি ইনসুলিন কটায় নাও তাহলে? ব্রেকফাস্টের সময় কটায়? 8টার সময়। 8টার সময়। আর তারপরে কি খাও? রুটি, কি ইনসুলিন নাও? ইনসুলিন। কত ইউনিট? আমার 6টা। সকালে 56। 56। সকালে 56। আচ্ছা, তারপরে দুটো রুটি সবজি দিয়ে খাই, আর পাশে স্যালাড থাকে না, সবজি দিয়ে। এবার ও রুটি খায়, স্যালাড খায়, আর সবজি। কার্বোহাইড্রেট কোনটাতে আছে?
সবজিতেও আছে, স্যালাডও আছে, এখনো আপনি বলছেন স্যালাডে আছে, সবজিতে আছে। সবজিতে আছে। না না, ও সরি ও তো ভেজিটেবল আছে। আরে রুটিতে, তার মানে অনলি সোর্স অফ কার্বোহাইড্রেট হচ্ছে ওর রুটি। না সবজিতে থাকতে পারে, যদি সবজি খাও। আলু না, 5 মিনিটের তরকারি থাকে কখনো, আর কখনো সেদ্ধ ডাল থাকে। এবার সেদ্ধ ডাল, এবার ডালের মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট। ডালের মধ্যে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে। এবার আমাকে আগে জানতে হতো, আমি যদি ওর কাউন্সিলিং করতাম বা ওর সাথে আলাদা প্ল্যান করতাম, আমার আগে জানতে হতো পরিমাণ কতটা। এবার ওই পরিমাণে আসার জন্য অত কিছু কথা, ঠিক আছে। তারপরে বলো, এটা 8:30 দিকে খাও, 8টা ইনসুলিন নিলে 8:30 খেয়ে নেবে। তারপরে তারপর মাঝখানে ফল থাকে, কোনো সময় শসা খাই, নয় লেবু থাকলে লেবু। লেবু মানে কমলা লেবু। ওকে, গ্রেট। শসা আর কমলা লেবু, উনি বললেন ফল খান। এর মধ্যে একটা জিনিস জানাতে চাই, শসা ইজ নট আ ফল, ইট ইজ আ ভেজিটেবল। For pujo, we are giving shosha as fall, but শসা ইজ আ পুজো वाला পার্ট। কিন্তু প্র্যাকটিক্যাল যদি আমরা বলি, তার মানে যে উনি 56 ইউনিট ইনসুলিন নিয়েছেন, উনি দুটো রিটি কত গ্রামে খেয়েছেন উনি পরে বলবেন যখন আমি ওই এক্সারসাইজটা করাবো। সবজিতে কার্বোহাইড্রেট কম, স্যালাডে প্রায় নেই, তারপরে যেদিন আবার উনি শসা খাচ্ছেন তার মানে মাঝখানে আর কার্বোহাইড্রেট নেই। কমলা লেবু যেদিন খাচ্ছেন সেখানে কিন্তু একটা স্মল অ্যামাউন্ট কার্বোহাইড্রেট আছে, ঠিক আছে। এরপরে নেক্সট তারপর দুপুরে ভাত খাই। কটা নাগাদ? আর দুপুরে একটু দেরি হয়ে যায়, দুপুরে 2টো নাগাদ হয়ে যায়, কোনো সময় 1টা হয়ে যায়। আচ্ছা, আর তার আগে ইনসুলিন তাহলে খাবার আগে নিয়ে নিই। কত? 28। 28। তার দুপুরে ভাত কতটা খাও? ভাত তোমার বাটিতে মাখা হয়, এরকম ভাবে ভাত নিই, আর তার অর্ধেক ডাল, আর ওর বাটির মাপে হাফ তরকারি, আর কি ভাতের বাটির মাপে দেওয়া তরকারি নাকি ডালের বাটির মাপের তরকারি? ডালের মাপে হাফ। আর আর একটা মাছ থাকে বা মাংস থাকে বা ডিম। এরপরে বিকেলে বিকেলে থাকে ছোলা সেদ্ধ, কোনো সময়। তার মানে মুড়ি কি সোর্স হচ্ছে, আর তার সাথে ছোলা কি হচ্ছে? মানে মুড়ি খেলে ছোলাটা খাই না, আর ছোলা মাখাটা এবার আপনারা বুঝতে পারছেন তো কি বোঝাতে চাইছি আমি? মানে আমাদের জিনিসটাকে বোঝাতে হবে, ঠিক আছে। আর রাতে আবার বলে দাও রাতেরবেলায় 9:30টার সময় ব্যাকটেরিয়ালটা নিয়ে, তারপর ইনসুলিন নিয়ে, তারপর কি তার সাথে ডাল থাকে রাতে? থ্যাংক ইউ। এবার ব্যাপারটা হচ্ছে, আমি একটু আগে হাইপোগ্লাইসেমিয়ার কথা বললাম। যখন সুগার ফল করে তখন আমরা সিম্পল সুগার দিয়ে দিই, জুসের ফর্মে হোক, কোল্ড ড্রিঙ্ক, মিষ্টি, গ্লুকন-ডি এসব ফর্মে আমরা দিয়ে দিই। তোমাদেরকে নিশ্চয়ই বলা হয়েছে যে তারপরে দেওয়ার পর সুগার চেক করতে হয়। রুটি জানেন কার্বোহাইড্রেট, সব সময় বলি কিছু না হলে যদি পাউরুটি আছে, বিস্কিট আছে, মুড়ি আছে, একটা ডিম সেদ্ধ করো, নাহলে ডিম ভাজো, আর তার সাথে কার্বোহাইড্রেট খাও। কারণ গোয়িং ব্যাক, ইনসুলিন ইজ প্রোটিনিয়াস ইন নেচার। আমাদের সুগারটাকে স্টেবল করার জন্য যতটা কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিনকে আমরা না দিলে সুগার স্টেবিলাইজ হবে না। এটা কিন্তু সুগার হাইও যাবে, সুগার বেড়ে যাবে। হ্যাঁ বেড়ে তো যাবে, পরে পরে যখন 2 ঘন্টা পর মাপবেন নিশ্চয়ই সুগারটা বেড়েই আসবে। কারণ কি আমরা তো অতটা ওকে সুগার খাইয়ে দিয়েছি, উই নো দ্য রিজন। সবসময় হাইপো ইজ অলওয়েজ ফলোড বাই হাইপারগ্লাইসেমিয়া। কারণ কি এক্সট্রা সুগার আমরা দিচ্ছি টু নর্মালাইজ দ্য সুগার। এবার যদি আমরা প্রোটিন কার্বোহাইড্রেটের সাথে যদি না দিই তখন কি হয়,
সুগারটা আবার ফ্লাকচুয়েট হবে। কিন্তু যেই আমরা প্রোটিন দিয়ে দেব, যদি ডাল সেদ্ধ থাকে প্লিজ গিভ ডাল সেদ্ধ or ডাল উইথ রুটি or ব্রেড or বিস্কিট, এক বাটি ডাল খেলে কিচ্ছু হবে না, তখন কিন্তু সুগারটা স্টেবিলাইজ হয়ে যাবে আর ফ্লাকচুয়েশন হবে না। তো নেক্সট টাইম যখনই হাইপো হচ্ছ, যদি সুগার খাচ্ছ, 15 মিনিট পর যখন চেক করছো, তার সাথে একটা প্রোটিন অবশ্যই মেটাকে নাও। সে ডিমই নিতে হবে, অনেকজন তো ভেজও থাকে, সেছাড়া অনেকরা মঙ্গল বৃহস্পতি শনি এইসব ভেজও মানে। যদি না খায়, বাড়িতে ডাল তো নিশ্চয়ই থাকবে, তাই না? আর যদি ডাল না থাকে তখন কি করবে? যদি ডিম না থাকে তুমি ভেজ, তুমি খাও না, তরকারি খেয়েছিলাম। না, আমাদের সবাই তখন অ্যাভেলেবেল ছিল, এবার সকালবেলা একদম আর্লি মর্নিং হয়েছিল। হ্যাঁ। আমি দেখেছিলাম আগের দিন রাত্রে সয়াবিন তরকারি ছিল। বাড়িতে নিশ্চয়ই কিছু একটা আমাদের প্রোটিন সোর্স থাকে। আর যদি কিছু না পাও, ড্রিঙ্ক আ গ্লাস অফ মিল্ক। কারণ আমি কি বললাম, মিল্কে কার্বোহাইড্রেটও আছে, প্রোটিনও আছে, সুগার স্টেবিলাইজ হবে। 100 ml দুধে যদি 4 গ্রাম, মুছে দিয়েছি বলুন না, 100 ml না, 100 ml দুধে 4 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, 3.2 গ্রাম প্রোটিনও থাকে। তার মানে নিয়ার অ্যাবাউট টু কার্বোহাইড্রেট। তার মানে দুধ খেয়ে নিলেও আমার সমস্যার সমাধান হতে পারে। আমি যদি গ্লুকন ডি রাখছি, দুধটাও রাখতে পারি একটা এক্সট্রা। মানে দুধের সঙ্গে আরো একটা কিছু থাকতে হবে, বাট দুধের সাথে দুটো বিস্কিট খেয়ে নিই, একটু মুড়ি খেয়ে নিই, মুড়ি কই পাউরুটি খেয়ে নিই, দুধ রুটি খেয়ে নিই। দিস ইজ সামথিং হুইচ ইজ হ্যান্ডি। বোঝা যাচ্ছে? থ্যাংক ইউ। হ্যাঁ, সয়াবিন, হোয়াট শি ইজ টকিং অ্যাবাউট। সয়াবিনে কার্বোহাইড্রেট আছে, কিন্তু একটা কনসার্ন, একটা জিনিস যেটা ম্যাক্সিমাম অফ ইউ অল নট নো, সয়াবিনের যে কার্বোহাইড্রেট আছে সেটা কিন্তু আমাদের বডিতে অ্যাবসর্ব হয় না। সেটা তার মানে আমার বডিতে শুধু প্রোটিন সয়াবিন থেকে নিচ্ছে, ওর যে কার্বোহাইড্রেট আছে সেটা বডি থেকে বেরিয়ে যাচ্ছে, ইট ইজ নট অ্যাবসর্বড। ভালো ভালো, কিন্তু প্রোটিন তো সয়াবিন কিন্তু ডালের মধ্যেই পড়বে। আপনি সয়াবিনের তরকারির সাথে ডাল, মুগ ডাল দিতে পারবেন না, আপনাকে দুধ মধ্যে এক্সচেঞ্জ করতে পারবেন। যেমন আপনি ভাতের সাথে ডালটাকে রিপ্লেস করবেন না। আপনি শুধু শুধু ডাল খাবেন না, সবজি খাবেন, কেন খাবেন? আপনি তো ভাত খাবেন, ভাত খাবেন, ডাল খাবেন। আমি ফল খেয়ে নিয়েছি একটা পুরো প্লেট ভর্তি, it will not suffice the problem. আপনি ফল থেকে কি পাবেন? কার্বোহাইড্রেট কিছু একটা পাবেন, ভিটামিন আর মিনারেলস পাবেন, প্রোটিন কোথায়? আপনার 30 গ্রাম ভাতে 24 গ্রাম যদি কার্বোহাইড্রেট হয়, আপনি যদি 200 গ্রাম ফল খান, 100 গ্রামে 8 গ্রামস অফ কার্বোহাইড্রেট, তার মানে 200 তে 16 হলো, এখনো তো ডেফিসিট। অ্যাকচুয়ালি অনেকেই ফর ডায়েটিং এটা ভাবে কি আমি এটা শুধু ভুল। ফ্রুটস খাবো, ডায়েটিং Only fruits for করতে breakfast, হ্যাঁ। সব সময় ব্যালেন্স ডায়েট খেতে হবে। আপনি যদি ভাবেন কার্বোহাইড্রেট ছেড়েই দিলাম ডায়েটের থেকে, আমি সুস্থ থাকবো, আমাদের ব্রেন সেলস শুধু কার্বোহাইড্রেটকেই চেনে, সুগারকেই চেনে, গ্লুকোজকেই চেনে। সিম্পলিফাইড ফর্ম ইজ গ্লুকোজ, কার্বোহাইড্রেটে। তো যদি আমি কার্বোহাইড্রেট না খাই, ব্রেন সেলস কিন্তু কাজ করবে না, দেখবেন ইয়নিং আসবে, টায়ার্ড থাকবেন, কনসেন্ট্রেশনের অভাব থাকবে, আপনি কিছু মনে রাখতে পারবেন না। These are all your problems when you are on a very low carbohydrate diet. এখানে অবধি বোঝাতে পেরেছি? এবার আমরা গ্রান্ডে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। বাকি নিয়ে আসবো, টিস্যু পেপার হলেও না কাঁচের বাকি আছে, নিয়ে আসবো বাবা, দৌড়ে যা। কাঁচে না কিছু হালকা কিছু নেই, কার্ডবোর্ড বা দেখো নিয়ে নেয় তো লাল বাতিটাও নিয়ে আস, কাঁচের নিয়ে নি, কিন্তু এটা না আমার খুব একটা ক্যালসিয়ামের দাম।
ওটা দিয়ে পরে ওই রোগটা ওদেরকে দেখাতে হবে, উঠতে হবে না। হ্যালো, হ্যাঁ বাইরে 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 না না ভিতরে ভিতরে এটা কিন্তু করি না গরম লাগছে। না 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 এটা খুলে ফেলছি। हेलो, मैं नहीं পজ করতে হবে। এটা পজ করে দিতে পারি। সামনে দিকে আসুন ম্যাডাম। কি শিখবেন না আপনি? আসুন। পারবে বেবি ও দিদা পারবে সবকে দেখিয়ে দিতে পারবে না বলো তো অ্যাকচুয়ালি আপনি তো দিয়ে এটা শেখা হয়নি। বেবি একটু চেপে যান। ঠিক আছে, থাকুক এখন এই রং। ঠিক আছে, এবার আমরা যে রিকলটা নিলাম, আচ্ছা বলুন, যে রিকলটা নিলাম একজন আমাদেরকে সুন্দরভাবে বলে দিলেন যে উনি কি। চলে আসুন, আপনি সামনে চলে আসুন না, দেখতে পারবেন। आप बैठ जाओ, आप बैठ जाओ। সবাই দেখতে পাবে। पीछे वाले, अच्छा ठीक है चलो। ये तुम्हें खाना तो ये इसको এটাকে মেজারিং কাপস এন্ড স্পুনস বলা হয়। এবার একটা জিনিস জানতে হবে, আঙ্গুলের হাতের 5 আঙ্গুল তো সমান নয়। ওর যে ইউনিট ইনসুলিন আছে তার সাথে ওর ডায়েটটা ব্যালেন্স করতে হবে, ওর যে ইউনিট আছে ওর সাথে ওর ডায়েটটা ব্যালেন্স করতে হবে। সবাই সমান খাবার খেতে পারে না। ওর 56 ইউনিটেও কিন্তু আমার মতে ওর কার্বোহাইড্রেট ইনটেকটা ঠিকঠাক নয়। কেন ঠিকঠাক নয়? সেটা রিজন হচ্ছে, তোমরা কি শুনেছো ইনসুলিন টু কার্বোহাইড্রেট রেশিও বলে? আইসি রেশিও কিছু শুনেছো না? এটা হচ্ছে যে আমি যেটুকু ইনসুলিন নিচ্ছি তার সাথে আমি কতটা কার্বোহাইড্রেট আমাকে খেতে হবে। আমার ইচ্ছে হলো আমি 10 ইউনিট নিয়ে নিলাম, আমার আজকে ইচ্ছে হচ্ছে না আমি 1 ইউনিট নিলাম, এটা কি কোনোদিন হতে পারে না? তার মানে আমাদের যে ডায়েটটা খেতে হবে সেটা ব্যালেন্স হিসাবে ডেইলি বেসিসে আমাকে ওই পরিমাণ, ব্যালেন্স মানে পরিমাণ, কোয়ান্টিটি কতটা খেতে হবে সেটা আগে আমাদেরকে জানতে হবে। এটার জন্য একটা সিম্পল এক্সারসাইজ। তুমি বলো তোমার সারাটা দিনে ইনসুলিন কত পড়ে? মিনিমাম হচ্ছে 4 আর ম্যাক্সিমাম হচ্ছে 6। না, মিনিমাম ম্যাক্সিমাম 6। তোমার টোটাল কত আসছে বলো? 8। সারাদিনে 8 ইউনিট? হ্যাঁ। এই কলটা না নিতে হবে আমাকে, একটু আমাকে শুধু বলবো, তারপরে ওটা লিখতে হবে। আমার ব্রেকফাস্টে 12 ইউনিট, ওকে। লাঞ্চে 14 ইউনিট, কত হলো টোটাল? 26। তারপরে আর ডিনারে 18 ইউনিট। 18। তো কত হলো টোটাল? 44। তারপরে ব্যাটালাকটা বলো। তাহলে ব্যাচেলর হয় 22 ইউনিট। টোটাল কত হলো? ক্যালকুলেট করে পেপারে একটা জায়গা লেখো। সবাই বুঝতে পেরেছো কি বলছি? কতটা হলো? ওনার 46, 48। आप अपना लिखिए। টোটাল কত প্লিজ? হ্যালো স্যার, আপনিও লিখুন প্লিজ। আসুন সামনে দিকে চলে আসুন। আমি সামনে কত নিস টোটাল বেবি? টোটাল কত নিস? বলো, তুমি আমাকে বলো, তোমার লাস্ট টাইম কোয়েরি ছিল আমার এখন মনে পড়েছে। বলো তোমার কত চলছে ইনসুলিন? লাঞ্চে ব্রেকফাস্ট আগে কত নাও লিখেছো? ঠিক আছে। তারপরে দুপুরে খাবারের আগে লিখেছো? পরে বলো 9। ডিনারের আগে 9 লিখেছো? আর ল্যান্ডাস কত চলে? 26 লিখেছো? যোগ করো। তুমি করেছো? বলো কত হয়েছে?
16। ব্রেকফাস্টের আগে কত নাও? আলাদা করে লেখো। দুপুরে খাবারের আগে কত নাও লেখো। রাতের খাবারের আগে কত নাও দেখো। তার মানে ওর আপনি মা 8 8 8ই আছে তো, তার সাথে 16। এবার তুমি 8 8 8 আর 16টাকে যোগ করো। আপনার হয়েছে কত হয়েছে? 52। সবার হয়েছে যোগ করে? বেবিকে হ্যাঁ, তুমি তোমার কত হলো? 44 টোটাল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর এটা বেবি। আচ্ছা, তোমার ব্রেকফাস্টের আগে কত হচ্ছে? 4, লাঞ্চের আগে 5, ডিনারের আগে 6 আর লাঞ্চটা 4, টোটাল 19 হয়েছে। এবার সবাই দেখছো তো, কারোর মানে বিলো 20 হয়ে যাচ্ছে, কারোর আপ 20 হয়ে যাচ্ছে, কারোর আবাভ 40ও আছে। হাইয়েস্ট কত পেয়ে 40 আপ কার কার আছে? 50 আপ কার কার আছে? বিশালে কত? 50 আর এই তো অপর্ণা আছে। कितना है आपका? 72। আমার টোটাল 70। yours is 70। তো এবার আপনার 64 মানে অনেক মানে 50 আপনারাও আছে। এইবার আমাদেরকে কিন্তু জানতে হবে, তার মানে যাদের 20 নিচে আছে ওদের খাবার আর আপনাদের যাদের 40 50 আপ আছে এক হতে পারে না। তো সেক্ষেত্রে আগে আমাদেরকে জানতে হবে যে আমাকে ইনসুলিনটাকে ব্যালেন্স করার জন্য কতটা কার্বোহাইড্রেট খেতে হবে। আর এখন আমরা ভালোভাবে জানি যে কার্বোহাইড্রেটের সোর্স কি কি হচ্ছে, কোন কোন খাবারের কার্বোহাইড্রেট পাওয়া যায় বলো। ওকে বলতে দিন প্লিজ, সবাই এক এক করে বলবে, না হলে আমি ছাড়বো না আজকে, বসে থাকবো 8টা অবধি এখানে। বলুন। ফ্রুটস, ভেরি গুড। আর ভেরি ভেরি গুড। চিড়ে কিসের কোন ক্যাটাগরিতে পড়ে? চিড়েতে আর বলো, আর কোনটাতে আছে? বোর্ডটা দেখে নাও, লিখেছি আমি কোন কোন খাবারে আছে। চালে আছে। হ্যাঁ, চাল কি ক্যাটাগরিতে পড়ে? ক্যাটাগরি আবার চালকে কি বলে? শস্য দানা বলে না চাল, সেটা বল। ওটা ডাল। ডালটা তো তুমি বললে, তার মানে এই 4টে জিনিস। দুধও তো বলতে হবে, ওর মধ্যেও তো কার্বোহাইড্রেট আছে, তার মানে হ্যাঁ ছানা। দুধ বা দুধ থেকে তৈরি খাবার, ফল বা ফল থেকে তৈরি খাবার, আনার সর্ষে দানা, আর ডাল বা ডাল থেকে তৈরি খাবার। তার মানে আমি যদি ধোকা খাচ্ছি ওটাও কিন্তু কার্বোহাইড্রেট আছে, আমি মুগ ডাল খাচ্ছি সেটাও কার্বোহাইড্রেট। হ্যাঁ, নারকেল ফলস ইন ইয়োর নাটস, কোকোনাট নাটস যেমন আলমন্ড, বাদাম, কাঠবাদাম, কাজু, কিশমিশ, এর মধ্যে নারকেল পড়ে। আর তুমি কি নারকেল শুকনো শুকনো খাও সাউথ ইন্ডিয়ানের মতন? না, আমরা চাটনি করে, এক একটা সময় সাউথ ইন্ডিয়ান খাবারে চাটনি করে খাই, তাই তো? সেটা কি ডেইলি হয়? বাট নারকেল ইজ গুড ফর ইয়োর হেলথ। ওই যে একটা ডাল হয় না পুজোর সময়, মিষ্টি ছোলার ডাল, ওর মধ্যে নারকেল, কতটুকু নারকেল দেওয়া হয়, সেটা সবাই খায়। তুমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছ, ওটাতে কিচ্ছু ক্ষতি হবে না। নারকেলের জল খেলে কিচ্ছু ক্ষতি হবে না, দইয়ের ঘোল খেলে কিচ্ছু ক্ষতি হবে না, ওইসব ফ্রি ফুড। ওটাও আমি পরে আসবো, আগে এইটা সেটেল করে নিই। তার মানে এখন আমাদেরকে জানতে হবে একটা ইউনিটের সাথে আপনার কতটা কার্বোহাইড্রেট ব্যালেন্স করবে, একটা ইউনিট ইনসুলিন আপনার কতটা কার্বোহাইড্রেটটাকে ব্যালেন্স করবে। তার মানে ফর এক্সাম্পল ওনারটা যদি নিই, সবাই আমি যেটা বলছি আপনারা করুন নিজের টোটাল ডেইলি ডোজ থেকে। আপনার কত এসছে? 67। এবার ওটা জানার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে উনি কি ধরনের ইনসুলিন ইউজ করছেন। র্যাপিড তো নিশ্চয়ই হবে না, এটা রেগুলার ইনসুলিন হবে। তার মানে 450 হচ্ছে বেসিক ফ্যাক্টর। 450 এর সাথে যে ইউনিট ইনসুলিন এসছে সেটাকে ডিভাইড করুন, ভাগ করুন। এবার আপনার কতটা এসছে?
67 450 divided by 67 for you করো তো ক্যালকুলেটর ইউজ করো অসুবিধা নেই বেবি কত স্পিচ 19 সাথে 450 ভাগ কর ভাগ 19 সাথে 450 ভাগ আর তোর 450 হ্যাঁ এরাও টাকা ওই পামেলা তুমি করো এই 72 কে 450 দিয়ে ভাগ কর হ্যাঁ এখন চলছে, হ্যাঁ চলছে, একদম শোনা যাচ্ছে, পারফেক্ট শোনা যাচ্ছে। একটু একটু সাইলেন্স আস্তে চলছে। হ্যালো, প্রত্যেকে অ্যাটেনশন একটুখানি, জাস্ট 1 মিনিট। ডাক্তার অমিত দে from Empower T1D, the co-founder of Empower, and he is with us. আমার কথা শোনা যাচ্ছে তো? এখন সবাই ক্যালকুলেট করছে, এই যে সব ইনসুলিন কার্বোহাইড্রেট রেশিও সব ইনসুলিন আর কার্বোহাইড্রেট রেশিও ক্যালকুলেট করছে। আর এই যে কোমল, নমস্তে স্যার she is taking the workshop. Now over to you for few words. সবাই দেখছে, সবাই দেখছে। So first of all, কারণ ডায়াবেটিসের ম্যানেজমেন্টটা যেরকম তোমাদের কাছে ইম্পর্টেন্ট, আমাদের কাছে ইম্পর্টেন্ট, তোমাদেরকে সেইভাবে শেখানো। আমি তুমি করে বলছি বিকজ আমি অনেক ছোট ছোট বন্ধুদের দেখতে পাচ্ছি এবং আমি মনে করছি যে বাকিদের অভিভাবকরাও এসছেন সঙ্গে। অনেকে কাজের আছে। Yes, fantastic initiative. And I'm sure Kamal is doing a fantastic job. Carbohydrate count হচ্ছে অনেকটা মানে ডেইলি ম্যাথমেটিক্স এর মতো ইন দ্য লাইফ অফ আ টাইপ 1 ডায়াবেটিস। মানে অঙ্ক জানলে বাকি জিনিসটা হয়, তো কাউন্টিংটা আমাদেরকে ঠিক মতো করতে হবে। বিষয়টা অতটা কঠিন নয়, একটু সব বিষয়টা একটু বেসিক্স করে একটা বুঝে নিয়ে ঠিক মতো ভাবে কাউন্টিং করতে পারলে কিন্তু ব্যাপারটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যায়। এবং ক্যালকুলেটরস গুলো যদিও প্রথম দিকে দেখে একটু জটিল মনে হয়, বাট ফর্মুলাস গুলোর মধ্যে একটু ফেললে কিন্তু ব্যাপারটা অতটা ডিফিকাল্ট হয় না। সমস্যা যেটা হয়ে যায় প্র্যাকটিক্যালি কার্বোহাইড্রেট কাউন্টিং এর দিকে মানে ডে টু ডে প্র্যাকটিসে রেগুলার করা এবং সেটাকে ভাগ করে করা। তো এই জিনিসটাকে আমি যারা ছোট এবং বাকি যারা সবচেয়ে মানে অভিভাবকদের বলবো যে এইটা একটা ডেইলি প্র্যাকটিসে রাখবেন এবং ইট ইজ মোর অফ অ্যান আর্ট দ্যান দ্য সায়েন্স। প্রত্যেকদিন তাদের কার্বোহাইড্রেট কাউন্টিংটা ভালোভাবে করতে পারে এবং আই এম শিওর যে ইন দ্য ডেজ টু কাম আমাদের কাছে টেকনোলজিও থাকবে যাতে এই কার্বোহাইড্রেট কাউন্টিংটা আমরা খুব সহজেই করতে পারবো। বাট তার মধ্যে হিউম্যান ব্রেনটাও তো লাগছে, সেটা যেন আমরা ভালো করে পাবো। এবং অল দ্য বেস্ট টু এভরিবডি। এবং প্রত্যেকে যদি কোনো রকম যদি সবাইকে একটা ছোট অ্যাসাইনমেন্ট দিতে পারে আমি খুব খুশি হবো। যদি ছোট্ট অ্যাসাইনমেন্ট আচ্ছা, আরেকটা ওয়ার্কশপে পার্টিসিপেন্টদের আমরা এই মেজারিং স্পুন এবং মেজারিং কাপ দিচ্ছি, সাথে এই এম্পাওয়ার এবং ডে মিলিয়ে আমাদের এই পাউচ ব্যাগ দেওয়া হচ্ছে, যাতে ওই অ্যাসাইনমেন্টে যাতে হেল্প করার জন্য প্রত্যেককে এই মেজারিং স্পুন এবং মেজারিং কাপ সেট করে দেওয়া হচ্ছে প্রত্যেককে। তাহলে আমরা এটাকে একটা অ্যাসাইনমেন্ট সবাই একটা ফরম্যাটে সাবমিট করে আমরা এটাকে কিন্তু পাবলিকলি শেয়ার করব। যে যারা যারা এসেছে তাদেরকে যদি একসাথে আমরা একটা ড্রাফট ডকুমেন্ট তৈরি করবো যে আজকের দিনে দাঁড়িয়ে 15 জন বা 20 জন তাদের নিজেদের কাউন্টিং করে দিয়েছে, তাদের মানে ছবিটা আর সেই দিয়ে কিভাবে নিজে কাউন্টিং করে নিজে হাত দিয়ে সে লিখবে একটা পেনে, সেটারই একটা স্ন্যাপশট, সেটারই একটা কম্পাইলেশন তোমরা যদি করতে পারে এটাকে কিন্তু আমি তোমাকে স্পিড ইন্টারেক্ট আদার্স টু ডু নাও। বাহ বাহ, গুড সাজেশন। করতে পারে তাহলে সবাই করতে পারে। ঠিক ঠিক আমরা এটা শেয়ার করব অল পিপল অ্যাক্রস দ্য কান্ট্রি। ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। একদম আমাদের এরকম আরো ওয়ার্কশপ করতে হবে, এটা তো কনস্ট্যান্ট হ্যামারিং এর পার্ট। তবে এটা ইনোভেটিভ যেটা করছি আমরা, যে এরপরে যেটা ফুড দেওয়া হবে, ফুডে ওরাই নিজেরাই কাউন্ট করবে। ডেফিনেটলি কোমল অ্যান্ড টিম ওদের গাইড করবে হাউ টু কাউন্ট।
তো এটাকে ডকুমেন্টেড করার ব্যাপারটা কমন একটু জাস্ট মাথায় রাখো, যেটা কিভাবে করতে পারি আমরা। ওকে, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। ওকে ওকে, প্রত্যেকে টাটা করে দাও, টাটা করে দাও। ওকে, সবাই পেয়ে গেছো তো? ওকে, তোমার কত এসছে বলো এবার? যোগ, ডিভাইড, ডিভাইড, ভাগ, ভাগ, ভাগ। 450 এর সাথে কত ইউনিট ছিল? 67 ছিল না তোমার? গ্রাম কার্বোহাইড্রেট তুমি ভুল যোগ করেছো, যে ভাগ করেছো। তোমার কতটা বেরিয়েছে? তোমার কত আছে বলো টোটাল? বাবু তুমি সকালে 8টে নাও, সকালে 8 ইউনিট নাও, তারপর তো 4 ইউনিট বললে না? 8, আর রাতে 8, তারপরে 16। তার মানে তোমার হলো 48। তো 48 মানে 9.3 গ্রাম কার্বোহাইড্রেট তোমারটা। তোমার কত এসছে? তুমি তো স্মার্ট করে নিয়েছো। 56.25 গ্রাম। কি করে তোমার টোটাল কত ইউনিট আছে? তো মিক্সচার ও 0.044। হ্যাঁ, শেখ বাবু, শেখ বেবি, ভালো লাগে না? আরে মোবাইলেই তো করে নিয়ে আসে, ইচ্ছা করে না শিখতে। আমি একটা সিম্পল জিনিস বলছি, কিচ্ছু নয়। ডিভাইড কে ভাগ বলা হয় তো বেকলিতে, হয়তো আমি ভুল বলছি, বোঝাতে পারছি না। 450 স্ট্যাটিক, 450টা আগে থাকবে। হ্যাঁ মোবাইল আছে, ডিভাইড করো তোমাদের যে টোটাল ডেইলি ইনসুলিন ইউনিট বেরিয়েছে, কারোর 19 বেরিয়েছে, কারোর 72 বেরিয়েছে, কারোর 56 বেরিয়েছে। কাইন্ডলি 450 সাথে সেটাকে ডিভাইড করে আমাকে সে অ্যামাউন্টটা বলতে হবে। বলো তোমার কত এসেছে বাবু? এটা কি 2? তোমার টোটাল কত এসেছিল? 44। কত এসছে? 10 এসছে না, তাহলে 22 তো লিখাই। 10.5 আছে। হবে 10.5 বা 10.5। आपका कितना आया है? 450 डिवाइडेड बाय टोटल 6.4285। आपका टोटल कितना है बोलिए? 70। तो 450 डिवाइडेड बाय 70, 6.41 ग्राम। ठीक है, 6.4 ठीक आया। आप बोलिए 8.6। आपका তোমার টোটাল ডেইলি কত আছে? 44। ব্রেকফাস্টের আগে কত আছে? 8। লাঞ্চের আগে, ডিনারের আগে, আর এটাতে 44। 10.2 এসছে। आपका 9.3। आपका 72। आपका 7.0315। 7.0। टोटल कितना है आपका? 64।
ব্রেকফাস্টে আছে আচ্ছা আর ওকে সবাই একটা নাম্বার পেয়েছে তো সব কারোর আছে 10 এর মধ্যে কারোর আছে 10 এর আপ 15 এর আপ কার কার আছে যে আনসার কত 56.5 আরে না না আরে আমি ওটা ডিভাইড করে কত বেরোলো 15 এর আপ কারোর এসেছে ডিভাইড করে তো বললাম ডিভাইড না 6.6 হয়নি তো হ্যাঁ তো ডিভাইড করে 15 এর আপ আছে কি হ্যাঁ বলছি তো 56.3 না ও 6 টা ও তো মিক্সচার না তুই তোটা না মানে তার মানে যে ইউনিটটা পেয়েছো তার মানে কত গ্রাম কার্বোহাইড্রেট আপনার একটা ইউনিট ইনসুলিন ইউজ করবে ঠিক আছে তার মানে ইফ ইউ টেক 100 ml যাদের 9 এসছে ফর এক্সাম্পল ঠিক আছে যারা 9 নিয়েছে যাদের 9 এসছে ফর এক্সাম্পল বা সাপোজ এবার আপনি রুটি খেয়েছেন দুপুরে বা ব্রেকফাস্টে যেটা বলে এই রকম কতটা রুটি ছিল এরকম মাপে কতগুলো রুটি দুটো এবার দিস রুটি যেটা আছে এটা কিন্তু 30 গ্রাম আটা দিয়ে তৈরি তার মানে উনি যদি দুটো রুটি খেয়ে থেকেছেন 30 গ্রামের কতটা কার্বোহাইড্রেট আছে 24 রাইসে আছে রাইস সিরিয়ালস সর্ষে দানা সবই এক 24 হলো টোটাল 40 তার মানে 48 গ্রাম ও শুধু কার্বোহাইড্রেট রুটি থেকে খেয়েছে কিন্তু বাদ বাকি ডালটা কিচ্ছু নেই প্রোটিন খেলে ও যদি ওর কিন্তু আরো এক্সট্রা কার্বোহাইড্রেট লাগবে ওর ইনসুলিন ডোজেস অনেকটা হাই জাস্ট হ্যাভ টু চেক আর ইনজেকশন সাইটস আর ওকে অর নট কারণ এত হাই সুগার কেমন থাকছে আই এম নট ভেরি মাচ শিওর অফ ইট সুগার কেমন থাকে তোমার নর্মালি থাকে লাস্ট সিকোয়েন্স কত ছিল অনেকটাই আগে 11 ছিল তারপর 10 হয়েছে তারপর এখন 8 মানে ওর একটু এটা দেখতে হবে না ওর আমার মনে হয় কিছু সাইডে আছে খাবারটা আর আরো বাইরের খাবার কিছু খেয়েছে হয়তো ইনসুলিন এত হাই দিচ্ছে হাইপোগার হচ্ছে না তো মানে লাইপোস ওটা হয়ে গেলে সেটাই যখনই অলওয়েজ রিমেম্বার যদি সুগার ফল হচ্ছে তার মানে ব্যালেন্স ঠিকঠাক হচ্ছে সুগার ফল প্রায় হয় ইনসুলিন ডোজ ওর সুগার এবার হিস্ট্রিটা দেখো এমনি শেয়ার করছি ওর সুগার কিন্তু মাঝে মাঝে ফল করছে ওর যতটা কার্বোহাইড্রেটের দরকার কিন্তু সে পরিমাণে খাচ্ছে না এটার জন্য একটা কাস্টমাইজ ডায়েট চার্ট তৈরি করতে হয় ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু প্রায় হাইপো হচ্ছে এইবার জিনিসটাকে বোঝো আমি একটু আগে কি বললাম হাইপো হলে আমরা মিষ্টি খাইয়ে দিচ্ছি পরেরটা তো বাড়বেই বাড়বে আবার বাড়িয়ে যাচ্ছে তার মানে ও আবার ইনসুলিন দিচ্ছে সে আগেরটা ব্যালেন্স হচ্ছে না ওটা আবার বাড়ছে এক্সট্রা নিয়ে আবার সুগারটা ফল করছে মানে she needs care she needs revision somehow ওটা দেখতে হবে ঠিক আছে এইটা গেল এবার जो numbers आपके आए हैं that is actually your 1 unit insulin অতটা কার্বোহাইড্রেট লাগবে তার মানে যদি আপনি 8 নিচ্ছেন 8 into আপনি 8 নিচ্ছেন না आपका 8 है 8 किसका है ওই তো অরেঞ্জ आप समझे आप अलग है आपका कितना है ब्रेकफास्ट में 8 बोलছি তো 8 আর কত এসছে
হ্যাঁ, তার মানে 8 into 11, তার মানে she needs 88 grams of carbohydrate in her breakfast. এবার 88 grams carbohydrate কিন্তু শুধু ভাত নয়, all total দুধও আছে, ফলও আছে, ডালও আছে, ভাতও আছে, ডাল যদি না হয় ডিম ইজ প্রোটিন, তার মানে আমাকে কার্বোহাইড্রেট সিরিয়াল থেকে বাড়াতে হবে। এটা হচ্ছে ব্যালেন্স। আপনার মা কোথায়? আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? কি বলুন তো? ওটা কার্বোহাইড্রেটটা মানে পরিমাণ মতো করে দিতে হবে। এবার কিভাবে পরিমাণ করবে? যেরকম বললাম, যদি 30 গ্রাম, এবার এই ক্যালকুলেশনে এটার পিছনেও রিজন আছে, কতটা দিতে হবে সেটা বোঝাবো। তার মানে ব্রেকফাস্টে ওর 88 গ্রাম ওকে কার্বোহাইড্রেট যুক্ত খাবার, তার মানে যে খাবারে কার্বোহাইড্রেট আছে, সিরিয়ালস, দুধ, ফল, পালসেস। সাধারণত ম্যাক্সিমাম লোকেরা সকালে হয়তো রুটি সবজি খায় কিন্তু ডাল খায় না, কিন্তু আপনাদের পক্ষে ডাল খাওয়াটা উচিত। ওই যে সবজিটা পাওয়া হয় তাতে ডাল দেওয়া হয়। কতটা ডাল দেয়? ডালটা এতটুকু মাপে দেওয়া হয়। এতটুকু মানে কত হলো? এই হচ্ছে কনসেপ্ট। ওটা মাপা হয় না কারোর জন্য। ডেলি মেপে আমাকেও যদি বলবেন আমিও করব না, কিন্তু আমি আমার সব পেশেন্টদেরকে বলি 7 দিনের সময় দেব। 7 দিনের আপনাকে জানতে হবে আপনার বাড়ির খাবারে কতটা কি পরিমাণে আপনার বাচ্চাকে খাওয়াতে হবে। বোঝাতে পেরেছি? রোজ কারোর পক্ষে সম্ভব নয়। ইট ইজ নট এট অল হিউম্যানলি পসিবল। কিন্তু 7 দিনের পর বাড়ির খাবার খাবে ফর শিওর। 7 দিন একটা টিডিএস জব। আমরা সবাই বাচ্চাদের পরীক্ষা থাকে, বাবা মাদেরও পরীক্ষা থাকে। পরীক্ষা কি? পড়াতে বসাতে হবে ওই কয়েকদিনের জন্য, তারপরে ছুটির জন্য ঘোরাতেও নিয়ে যাবে, তাই না? সেই সব তো সব দিন সমান হয় না। সেক্ষেত্রে ওই 7 দিন হচ্ছে টার্গেট। আপনার বাড়ির রান্না আর আমার বাড়ির রান্না এক হতে পারে না। আপনি রুটি সবজি খান, আমি খাই না সকালে ব্রেকফাস্টে রুটি সবজি। আমি হয়তো ব্রেড বাটার খাই বা ব্রেড স্যান্ডউইচ খাই বা আমি পোলাও খাই, চিড়ের পোলাও খাই, কিন্তু আপনার বাড়ির খাবারে কিন্তু বাচ্চাকেও দিতে হবে। অ্যাজ আ পেরেন্ট, অ্যাজ আ ফ্যামিলি মেম্বার আমাকে কিন্তু জানতে হবে আমার বাচ্চাকে প্লেটে কতটা দিতে হবে। এখানে আমরা আবার চলে আসছি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে। আপনার কত এসছে? আমার 6.4। হ্যাঁ, আর আপনার ব্রেকফাস্টে কত ইউনিট হচ্ছে? ব্রেকফাস্টে 14 ইউনিট। তো 14 into 6 করুন। সবাই এবার বুঝতে পেরেছে? এবার নিজেরটা একটু মাল্টিপ্লাই করুন, গুণ। আচ্ছা, কত আসছে? কল বেবি, তুই কি বুঝতে পারছিস না? আমার 84। তার মানে your breakfast should have 84 grams of carbohydrate, even yours. একজনের বোধহয় 72 ছিল না? তাহলে আপনার কত ইউনিট চলে? প্রচুর চলছে। আপনার কোন ইনসুলিন আছে? ইনসুলিন আর আন্ডারসন। সকালে হচ্ছে কত ইউনিট করে? সকালে 10 ইউনিট, দুপুরবেলা 16 ইউনিট, তারপর আবার 10। তাহলে টোটাল কত আসছে না? আপনার 1 গ্রামে কত এসছে ম্যাডাম? 36 হয়েছে। হ্যাঁ, আপনি দেখান আমাকে, কাগজটা দেখান। এই মানে বুঝতে পারছিস না? ব্রেকফাস্টে 10, তারপরে 16, তারপরে এটা তো 40 ইউনিট হচ্ছে আপনার। না পারলে বুঝে নাও, কিন্তু না বুঝে যাবে না। আপনার প্রত্যেকটা ইউনিট ইনসুলিন আমার ব্রেকফাস্ট একটা ডিনারে হ্যালো, যেটা আনসার বেরিয়েছে না পয়েন্টে 450 সাথে ভাগ করে, সেটা কিন্তু 1 ইউনিট ইনসুলিনের জন্য। এবার যদি আপনি 4 নিচ্ছেন, সেটাকে একটু 4 করুন,
যদি আপনি 8 নিচ্ছেন সেটাকে ইনটু 8 করুন, যদি 10 নিচ্ছেন সেটাকে ইনটু 10 করুন, তাহলে কতটা আসলো? ম্যাম কি মোটটা যে টোটালটা বেরোলো আপনার টোটাল কতটা বেরিয়েছে? বেরিয়েছিল 23.6 450 সাথে ভাগ করে। আর ব্রেকফাস্টে কত ইউনিট না? 4। তো যে আনসারটা বেরিয়েছে তার সাথে 4 ইনটু করুন, কত আসছে? দাও যা এসো। তোমার 6.7। आप मम्मी का है, पापा है, আপনি এসেছেন, আপনি আসুন। হ্যাঁ আমার হয়ে গেছে ম্যাম 120 received on Monday. এবার পাউরুটিতে আমরা কি করে কার্বোহাইড্রেট জানবো? এটা আমি লাস্ট টাইম শিখেছিলাম সেপ্টেম্বর মাসে, তাই না? কতজনের মনে আছে? মনে নেই? আমি হাফ থেকে এবার সিম্পল, আমরা ম্যাক্সিমাম লোকেরা কিন্তু আমিও ব্রেড বাটার খেয়ে যাই, ব্রেড ঘি বাটার এরকম করেই খেয়ে যাই হসপিটাল। এবার যে পাউরুটির প্যাকেট কিনবে, প্যাকেট থাকে তো, ওর মধ্যে নিউট্রিশনাল ইনফরমেশন দেখবে লেখা থাকবে। এটা কিন্তু 100 গ্রামের আছে, ঠিক আছে? 100 গ্রামে কিন্তু তারপরে দেখতে হবে এই প্যাকেটের ওজন কত। 200, এই প্যাকেটে কিন্তু 200 গ্রাম। এখানে কটা ব্রেড আছে? এবার দেখতে হবে এর মধ্যে কতটা ব্রেড আছে, স্লাইসেস। সেটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এক্সাম্পল। তার মানে এটা মুছে দিচ্ছি। এবার সবাই লিখে নিয়েছিস তো? এবার 200 গ্রামের প্যাকেটে আপনার হচ্ছে 15 slices of bread। 100 গ্রামে কত ক্যালোরি কত কার্বোহাইড্রেট আছে সেটা 45। 100 গ্রামে 100 গ্রামের পাউরুটির মধ্যে 45 গ্রাম কার্বোহাইড্রেট আছে। আমি আবার রিপিট করছি, এই ব্রেডের প্যাকেট 200 গ্রামের আছে, ওজনটা লেখাই আছে, এটাতে দেখুন পরিষ্কার ভাবে লেখা আছে এই পাউরুটির প্যাকেটের ওজন হচ্ছে 200 গ্রাম। এই 200 গ্রামের মধ্যে হচ্ছে 15টা স্লাইসেস ব্রেডের, ঠিক আছে? এখানে অবধি। এবার নিউট্রিশনাল ইনফরমেশনের জায়গায় 100 গ্রামের প্যাকেটে 45 গ্রাম কার্বোহাইড্রেট থাকবে। এবার আগে আমাদেরকে জানতে হবে যে 200 গ্রামের 15 খানা স্লাইস 100 গ্রামে কতটা হবে? 7.5। তাহলে আমরা 7 ধরি বা 8 ধরি, তার মানে আমরা 100 গ্রামে 8 স্লাইসেস ধরছি। ফর এক্সাম্পল, অত তো প্রেসাইজ করতে পারবো না, 500 গ্রাম এদিক ওদিক হলে অসুবিধে হবে না, বা 5-10 গ্রাম এদিক ওদিক হলে অসুবিধে হবে না। এবার 8 স্লাইস ধরুন, তার মানে এবার আমাদেরকে জানতে হবে 1 স্লাইস ব্রেডে কতটা কার্বোহাইড্রেট। 100 গ্রামে 8খানা ব্রেড আছে, 8খানা ব্রেডে 45 গ্রাম কার্বোহাইড্রেট আছে, তাহলে এক পিস পাউরুটিতে কত হবে? 45 ডিভাইডেড বাই 8, তার মানে মাত্র 5.6 গ্রাম কার্বোহাইড্রেট। বোঝাতে পেরেছি? কার কেউ বুঝতে পারেনি বলো? অর্ণব বুঝেছিস? বুঝতে পেরেছিস? বেবি বুঝেছিস কিছু? বুঝিস শেখাতে
ফটো দেখলে বোঝা যাবে তুই জিনিসটা তো কর যেমনি ইচ্ছাই নেই किसको समझ नहीं आया बेबी नहीं समझ में आया ভালো করে সবাই বলছি সবাই বলো একটা পাউরুটি প্যাকেট বাজার থেকে কিনে এনেছি বাজার ওর প্যাকেটের ওজন হচ্ছে 200 গ্রাম এবার আমি যখন কাউন্ট করে দেখলাম 200 গ্রামে 15টা স্লাইস আছে আগে আমাকে জানতো আমি তো 200 গ্রাম খাবো না খাবো একটা খাবো দুটো খাবো চারটে খাবো পাঁচটা খাবো ম্যাক্সিমাম এবার আমি জেনে গেছি যে 200 গ্রামে 15খানা স্লাইসেস থাকে তাহলে আমাকে একটা পিসে জানার জন্য আগে জানতে হবে 100 গ্রামে আমার কতটা স্লাইস আসছে তার মানে ইট ইজ কামিং রাফলি 7.5 আমরা 7ও নিতে পারি আমরা 8ও নিতে পারি আমি 8 নিয়ে নিচ্ছি ঠিক আছে মোটামুটি 8খানা স্লাইসেস হবে এটা আমাদের বোঝা গেছে হ্যাঁ বুঝেছো বাবু না বুঝবে বলো আবার বোঝাবে তার মানে 100 গ্রামে 8খানা স্লাইসেস এবার আমি গ্রামসটা ভুলে গেলাম তার মানে 8খানা স্লাইস পাউরুটিতে আমার 45 গ্রাম কার্বোহাইড্রেট আছে তার মানে আমার একটা পাউরুটিতে কতটা আছে আমরা 45 কে 8 থেকে ভাগ করব ভাগ করব তার মানে কত বেরোলো 5.6 এবার আমাকে যদি আপনার কতটা গ্রাম কার্বোহাইড্রেট ছিল 84 তার মানে ওনাকে 84 গ্রাম কি শুধু পাউরুটি দিয়ে করবেন ওনাকে কিন্তু তার সাথে হয়তো স্প্রাউটস খেতে হবে ডিম ইজ নট কার্বোহাইড্রেট না again you are going wrong প্রোটিন পাবে ওখান থেকে কার্বোহাইড্রেটও পাবে হয়তো স্যালাড খেলেন আর এক গ্লাস দুধ খেতে পারেন তখন হয়তো 88 উনি হয়তো 4 থেকে 5 সাইজ পাউরুটি খেতেই পারেন অসুবিধে নেই মানুষটা খায় বড় বড় স্যান্ডউইচ আমরা নিয়ম ওরে খাই বাইরে স্যান্ডউইচে খাই কত বড় তখন তো ভাবি না অত গ্রাম খেয়ে নিলাম পরে ভাবি রে বেশি খেতে বেশি আছে আপনাদের ভাবুন একটা রুটিতে আপনাদের 24 গ্রাম কার্বোহাইড্রেট পাচ্ছিলেন और আপনাদের একটা রুটিকে अगर পাউরুটি থেকে রিপ্লেস করতে হবে তো আপনাকে 5খানা পাউরুটি খেতে হবে মানে কতটা খেতে হবে কিন্তু রুটি খেলে সুগারটা বাড়বে না এটা খেলে সুগারটা বাড়বে তাই এটা ময়দা এর গ্লাইসেমিক ইনডেক্স আর সুগার বাড়ানোর টেন্ডেন্সিটা প্রচন্ড হাই তো আমি কেন অতটা খেতে যাবো ভাই মাঝে সাঝে অবশ্যই খাবো কিন্তু অন্য জিনিসের সাথে ব্যালেন্স করে খাবো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওই ডিম পাউরুটি খেয়ে নিলাম পেট ভরে গেছে এক গ্লাস জল খেয়ে ডোন্ট ডু দ্যাট এটা আমাদের জন্য ভালো নয় ডোন্ট টেক ইট কি আপনাদের জন্য ভালো করছে নো যদি আমি খেতে পারি আপনিও খেতে পারেন আপনি খেতে পারলে আমিও খেতে পারি ভাইসা ভাইসা क्लियर कोनो डाउट क्वेरी नहीं लास्ट एग्जांपल इसके बाद आज के सेशन बंद करेंगे इसका किसका फेवरेट है कोई लेकिन नहीं बोल रहा है हाँ फेवरेट तो है खाते नहीं क्यों क्यों नहीं खाते हम अगर बोले खा सकते हैं 15 दिन में एक बार बॉल स्टोन आपका वही चीज मेरे फेवरेट फेवरेट কোনো দিনে একবার সবাই সবজি মিলাকে तो खाया এই তোমার বাড়ি যাবো খেতে সবজি আর এগ মিলাকে না আমার জেনে নেবে কোন দিন রান্না করছে আবার এটা হচ্ছে 35 গ্রাম 35 is 35 দিস ইজ 35 গ্রাম এবার 100 গ্রামে हमको फालसा देखिएगा এই যে আমাকে দেখো ওর বয়সটা কম আছে মানে কি বলতে চাই
আমার বয়স হয়েছে না না এসব দিদি বললে হবে না। আচ্ছা এখানে 30 দেখতে পাচ্ছ না? না কার্বোহাইড্রেট কত আছে? 59.6 হ্যাঁ 59.6 মানে কতটা আছে ভাবুন। এইটুকু না না হ্যাঁ এটা 100 গ্রামের 100 গ্রাম হ্যাঁ 100 গ্রাম আর এর করতে হবে 59 বললেন না? 59 100 গ্রাম ম্যাগি 59 গ্রাম কার্বোহাইড্রেট আছে। এই একটা প্যাকেটে কত কার্বোহাইড্রেট পাবো বলো তো তাড়াতাড়ি চট করে। বলো পেয়েছো? কত অন্য अरे मोबाइल आते यूज मोबाइल सिंपल 49 में 100 में 59 है तो 1 ग्राम में 59 बाय 100 therefore 35 में कितना हुआ 20 বলেছি কি তুই না না শুনে বললি। এটাকে আমি সব সময় সবজি দিয়ে খাবো না হলে এমনি খাবো না। আমি যে 15 দিনে একবার বলেছি ইট ইজ উইথ ভেজিটেবলস। মা কিন্তু ভেজিটেবল দিয়ে করে দিল, আমি স্মার্টলি ভেজিটেবলস কে সাইড করে ম্যাগি করে দিয়ে দিলাম। আমি আবার বলছি ম্যাগি বন্ধ তখন। এইটুকুনি তো ভেজিটেবল ছাড়া পেট ভরবে না। হ্যাঁ ভেরি গুড। তুমি ডিনারে খেতে চাও? না না ডিনারে কেন? হ্যাঁ ডিনারে আমার ছেলে ডিমান্ড করে। আরে আপনার ছেলে আমি আপনার কথা বলছি। মানে তখন আমি ও খাই, মানে আমি খেলে ও খেতে চাই বলে না। একদিন আপনি অবশ্যই খেতে পারেন, এর সাথে একটা স্যুপ করবেন, চিকেন স্যুপ। তাহলে কার্বোহাইড্রেট, তাহলে চিকেন স্যুপ তার সাথে আপনার 88 বোধ হয় 84 ফর ডিনার অলসো। না ডিনারে ইনসুলিন আছে ডিনারে তো আমার 16 এর সামনে কত পয়েন্টের এটা তার মানে আপনি অতটা খেতে পারবেন, কিন্তু অতটা খেলে আবার আপনার সুগার বাড়বে, কারণ এটার মধ্যে ময়দা। কিছু কার্বস খাবো। আপনি হয়তো এইটা একটা পোর্শন খেলেন, চিকেন স্যুপ খেলেন, স্যালাডস খেলেন বা সাথে ভেজিটেবলস খেলেন। ভেজিটেবলস পরিমাণটা অনেকটা বেশি করতে হবে যাতে এইটা সুগার স্পাইকটা না বাড়ে, কারণ ওর মধ্যে ফাইবার আছে। বুঝেছো? কারণ এখানে ডাউট থাকলে প্লিজ বল। ডাউট আছে? তো তোমাদের হোমওয়ার্ক এবার কি সেটা দিতে হবে। ওয়্যার ডু দে সাবমিট দ্যাট? এখানে দিয়ে যাবে 10 to 15 ডেজ এর মধ্যে, কোনো 7 দিনের মধ্যে প্লিজ স্ট্যান্ডার্ডাইজ করুন।